ওপেন দ্য ডোর তুলো, বাঁচতে হলে তো তাড়াতাড়ি দরজা খুলতে হবে। তুলি খানিকক্ষণ বিমূঢ় হয়ে রইল, মস্তিষ্ক কাজ করছে না একদম। বাঁচতে হলে দরজা খুলতে হবে, এহেন বাক্যে তুলি বিস্ময়ে বিষ্ট। আমরিন দরজা ভেঙে দেওয়ার অপেক্ষা না করে কোন রকম বাকবিতণ্ডা ছাড়াই দৌড়ে গিয়ে দরজা ছিটকিনি খুলে দিল। এক প্রকার হামলে পড়লো আমরিন রোমের মধ্যে। তুলি চট করে সরে পড়লো, শাড়িতে প্যাচ খেয়ে পড়ে যেতে নিলেই নিজেকে ফ্লোরে আঁকড়ে ধরে সামলে নিল। হাতের শপিং ব্যাগটা বিছানায় রেখে বলল, শপিং ব্যাগে লেভেন্ডার রঙের একটা জামদানি আছে, তাড়াতাড়ি পরে ফেল। সদ্য ঘুম থেকে জাগ্রত হয়ে এমন এক পরিস্থিতিতে হতভম্ব তুলি। শাড়ির কথা শুনে চমকালো সে, চমকিত নয়নে তাকালো আমরিনের দিকে। চোখে বিঁধল আমরিনের এক মোহনীয় রূপ। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, তুই এভাবে সেজেছিস কেন? আমরা এত তাড়াহুড়োই বা করছিস কেন? কোথায় যাব? শাড়ি কেন পরবো? শাড়ি কেন পাঠিয়েছে? একাধারে এত প্রশ্ন শুনে চোখ কপালে উঠে গেল আমরিনের। আমরা ডাক নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তুলির মুখে আমরা ডাকতে তার ভীষণ প্রিয় একটা শব্দ। আমরিন মৌন হয়ে রুমের চারদিকে ব্যস্ত চক্ষু বোলালো। টেবিলের ওপর থেকে তুলির মোবাইলটা এনে হাতে ধরিয়ে দিল শব্দবিহীন। তুলি প্রশ্নসূচক দৃষ্টিতে চাইলো, অথচ পাত্তা দিল না আমরিন। ব্যাগ থেকে শাড়িটা বের করলো দ্রুত, সেদিকে এক পলক বিস্ময় দৃষ্টিতে চেয়ে চোখ রাখলো মোবাইলে। সাথে সাথে তুলির অন্তরাত্মা কেঁপে উঠলো। এক ঝাঁক ভয় উড়ে এসে জুড়ে বসলো মনের প্রত্যেকটা কোণে কোণে। 140টা কল, কতটা ধৈর্য হলে মানুষ 2 ঘন্টা ধরে এতগুলো কল দিতে পারে জানা নেই তুলির। কখনো পারতো না তুলি এতগুলো কল কাউকে দিতে। 2 থেকে 3 বার কল দিলে অপর পাশের ব্যক্তিকে না পেলেই তো তুলির মেজাজ টুঙ্গে ওঠে। আর আদ্র তুলির মস্তিষ্ক জানান দিচ্ছে আজ আর রক্ষে নেই। কাপা কাপা হস্তে মেসেজটা অন করলো, চোখে ভাসলো, সকালে বলা হয়নি? প্ল্যানটা হুট করেই। আমরিনকে দিয়ে শাড়ি পাঠাবো, রংটা আমার ভীষণ প্রিয়। সেই রঙে আচ্ছাদিত মায়াবিনী তুলা। আমার তুলাকে মুগ্ধ চোখে দেখতে চাই আমি। অপেক্ষা করিও না, আজকাল অপেক্ষা তিক্ত, বিষের মতো বিধে বক্ষে। মেসেজটা পড়ে তুলির মনের অনুভূতি জড়ো হলো। ভয়ের চোটে নিঃশেষ হলো নিমেষে। তুলির মনে হচ্ছে মরার মতো ঘুম দিয়েছিল, নয়তো ফোনের এত উচ্চ আওয়াজ কেন তার শ্রবণ গ্রন্থিতেই একবারের জন্য প্রবেশ করেনি। শাড়ি পরে কুচিগুলো আঁকড়ে ধরলো তুলি। কোনো মতে 20 মিনিটের মাথায় কুচিগুলো ধরে বড় বড় পা পেলে বেরিয়ে এলো বাড়ি থেকে। আমরিন এখনো পিছনে ধীর গতিতে হেঁটে আসছে, বারবার বলছে, শাড়ির ভাঁজে হোঁচট খেয়ে পড়ে যাবি তুলো, সাবধান। কে শোনে কার কথা? এখন একটা শব্দ শোনার সময় নেই তার। সকালে আদ্রর বুকে মাথা রেখে পাকা 1 ঘন্টা ঘুমিয়েও কিভাবে পারলো সে বাসায় এসে ঘুমিয়ে তলিয়ে যেতে? এত আলসেমি সে ডিল করে একটা খোপা করে নিল। বাদ না মানা চুল বারবার কপালে এসে পড়লো। 2 হাতে বেগুনি চুড়িতে ভরপুর। চুড়িগুলো একটু বেশি সুন্দর, কিন্তু তুলির মন দিয়ে অবলোকন করার সময়টুকুও পেল না। তুলিকে আর যুবতী লাগছে। খোপায় শাড়িতে দূর থেকে গাড়িতে হেলান দিয়ে আদ্র নির্নিমেষ চেয়ে রয়েছে। রেগে আছে নাকি ভালো মরে আছে বোঝার জো নেই। ফর্সা মুখে ভাবভঙ্গি খুবই কঠোর, যাকে রাগের আওতায়ও ফেলতে পারছে না তুলির মস্তিষ্ক। তবে আদ্রকে দেখে অসম্ভব মিষ্টি অনুভূতিতে চেয়ে গেছে মন হৃদয়। পরিবেশটা নিস্তব্ধ, নির্বাক, জনশূন্য। আদ্র একটা কালো জ্যাকেট পরেছে, জ্যাকেটের নিচে সাদা টি শার্টটা দৃশ্যমান। তুলির চোখে এক রাস মুগ্ধতা ভর করলো। মনে মনে ডায়েরির সুপ্ত কোণে লিখে নিল, যোগ হলো মনের ডায়েরিতে আপনার সৌন্দর্য মনোবাশিষ্ট হওয়ার আরও একটা মুহূর্ত। জানেন, আজকাল আমি কেমন যেন হয়ে গেছি। এতটুকু বয়সে বড়দের ন্যায় চিন্তা ভাবনা জেগে ধরে আমায়। আপনাকে হারানোর ভয়ে বুকে ব্যথা অনুভব করি। এক সময় ভাবতাম ডাক্তাররা বুঝি চোখে বিজ্ঞদের মতো চশমা পরে, মাথায় টাক থাকে, শার্ট প্যান্ট ইন করে গম্ভীর মুখে চলে। কিন্তু আপনি ভিন্ন। আপনার চোখের গভীরে আমি কল্পনায় ডুবে যাই। প্রেমে পড়লে কি এমন হয়? পড়েছি তো আগেই, বহু আগেই তো প্রেমের অধ্যায় ছেড়ে ভালোবাসার অধ্যায়ে পড়েছি দুজন। গাড়িতে বসে আছে তুলি। 2 পাশে ভাই বোন বসে, মাঝখানে অবহেলিত করে
ফেলে রেখেছে তাকে। গাড়ি কোথায় ছুটছে জানা নেই তার। সব কিছু এত দ্রুত ঘটেছে যে আমিরকে জিজ্ঞেস করতে পারলো না। আদ্র কেমন যেন একটু আলগাভাবে বসে আছে, এক নজরে চেয়ে আছে বাইরের দিকে। এখন অবধি একটা শব্দ উচ্চারণ করেনি। নিঃশব্দে যখন গাড়িতে উঠে বসলো তুলি, কিছু বলবে বলবে করেও ভয়ের চেটে গেল। ভয়ার্ত করুণ চাহনি নিক্ষেপ করলো আদ্রর মুখশ্রীতে, অথচ একটা বারও ফিরে চাইল না আদ্র। চোখ সরিয়েই আনতে গিয়ে দৃষ্টি ঠেকলো আদ্র বা হাতে সাদা ব্যান্ডেজে। মুহূর্তেই তুলির হৃৎপিণ্ডে ধারালো বর্ষার ফলার মতো সোজা গিয়ে কিছু একটা আঘাত করলো। অজানা এক চাপা কষ্টে বিষাক্ত হয়ে উঠল মনটা, কিন্তু আঘাতের উৎপত্তি জিজ্ঞেস করার বিন্দুমাত্র সাহস জোগাড় করতে পারল না। অশ্রু সিক্ত নয়নে অপলক আদ্রর হাতের দিকে চেয়ে পার করে দিল কিছু পথ। এর মধ্যে একটা বারও ফিরল না মানুষটা। আজ কেমন পাথর হয়ে গেছেন। পাষাণ তো ছিলেনই, আজ যেন ভয়ঙ্কর পাষাণ হয়ে উঠেছেন। হুট করে নির্জন এক পরিবেশে ড্রাইভারকে গাড়ি থামাতে আদেশ করলো আদ্র। ব্রু কিঞ্চিত কুচকিত হলো তুলির ও আমরিনের। আদ্র গাড়ি থেকে নেমে কাট কাট গলায় বলল, বাহিরে এসো। তুলি ভাবলো এখানেই বুঝি আসার কথা ছিল। ভর দুপুরে ভুতুরে ভুতুরে ভাব। গাড়ি থেকে আস্তে করে নেমে দাঁড়াতে আদ্র আমরিনের উদ্দেশ্যে নিচু স্বরে বলল, 5 মিনিট অপেক্ষা করো গাড়িতে। অবাক হলো তুলি, বুঝলো এটা ওদের গন্তব্য নয়। তাহলে আদ্র তাকে কোথায় নিয়ে যাচ্ছে? হাতে থাকা ফোনের দিকে তাকিয়েই তুলি আঁতকে উঠল। নিশ্চয়ই এতগুলো কল দিয়ে না পাওয়া আদ্রর মাথায় রাগ চেপে বসেছে। শাস্তি দিতে নিয়ে যাচ্ছে না তো? শুকনো একটা ঢোক গিল। কাপা কাপা পায়ে আদ্র পিছন পিছন একটা বড় তুলা গাছের নিচে এসে উপস্থিত হলো। আদ্র চলন থামিয়ে দিতে প্রায় সঙ্গে সঙ্গে স্থির হলো। সন্দিগ্ধ চোখে চারপাশে তাকিয়ে ঠাওর করলো দুটো হৃৎপিণ্ডের নিঃশ্বাসের শব্দবিহীন। অন্য কোনো মানুষের ছিটেফোঁটাও নেই। মোবাইলটা দাও। আদ্র অগ্নির তেজি কণ্ঠে বরকে গেল তুলি। এক হাতে শাড়ি কিছু অংশ আঁকড়ে ধরে সঠিকভাবে বোঝার জন্য বলল, জি। গিভ মি ইয়োর সেল ফোন। ফের রাগান্বিত সরে তুলি হকচকিয়ে গেল। কম্পিত হাতে বাড়িয়ে দিল মোবাইলটা। বাড়িয়ে দিতে যতটা না সময় লাগলো, আদ্র প্রচন্ড জোরে মাটিতে আছাড় দিতে ফের অর্ধ সময়ও লাগলো না। ভেঙে চড়ে গেল ফোনটা। সেই সাথে তুলির ভিতরে কোনো একটা অংশ ভাঙনের অনুভূতায় ডুবে গেল। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে আদ্রর। দেখে আন্দাজ করা যাচ্ছে এত সময় বহু কষ্টে রাগটা চেপে রেখেছিল, যা এখন তুলির ফোনটার ওপর ঝাড়লো। মর্মান্তিক করুণ দৃষ্টিতে ফোনটার দিকে চাওয়া অবস্থায় কানে আসলো আদ্রর কঠোর সুর। কল যখন ধরবে না তাহলে ফোনের কোনো প্রয়োজন নেই। ইচ্ছে তো করছে মেরে তক্তা বানিয়ে দেই তোমায়, থাপ্পড়টা দিয়ে লাল করে দেই গাল দুটো। কিন্তু কি করব, আমি তো তোমার কাছে হেল্পলেস। আমার অস্তিত্বে তুমি মিশে নেই, বরং আমার অস্তিত্ব মানেই তুমি। কিভাবে আঘাত করব নিজের অস্তিত্বে? দূর থেকে হিম করা এক শীতল হাওয়া তুলির শাড়ির আঁচল উড়াতে ব্যস্ত হয়ে পড়ল তুলির মন আদ্রকে গভীরভাবে উপলব্ধি করতে। আদ্র চোখের রাগ ফুটিয়ে বলল, কানে ধরো। নেত্রযুগল বড় বড় হয়ে এলো তুলির। আদ্র বলিষ্ঠ হাতটা পরখ করে নিল একবার। থাপ্পড়ের চেয়ে কানে ধরার অপশনটা বেটার মনে হলো। ভেবে নিল একদিন অনেক বড় হবে, অনেক সাহস হবে, তখন আর এই রাগী ডাক্তারকে ভয় পাবে না সে। ভয়ার্ত মন নিয়ে কানে ধরলো। পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে আদ্র চোখ রাঙালো। তুলি বিনা সময় ব্যতীত ভয়ের চোটে আওড়ালো, ইহজনমে কোনো দিনও ঘুমাবো না। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠলো আদ্রর। ভয়ে চুপসে গেছে মেয়েটা, বোকা হয়ে গেছে বড্ড। হাসি নজরে পড়তেই তুলি থমকালো। কে বলল বুঝতে পেরে নিজেকে গাধি বলে উপাধি দিল। আর আদ্রর সামনে এগোতে এগোতে ঠোঁট দুটো প্রসারিত করে বলল, ফলো মি তুলা। তুলি খানিক সময় ভাবলো, দ্বিধান্বিতে ভুগলো। তাল গোল পাকিয়ে গাছের দিকে চেয়ে বোকার মতো করে বলল, আমি নাকি তুলা গাছ? ফিরে তাকালো আদ্র, লহস্বরে বলল, আমার তুলা। চারদিকে পিঠার স্টল দেখে পুলকিত হয়ে উঠল তুলি। খানিকক্ষণ আগের ভয়ে কষ্ট ভুলে পাশে দাঁড়ানো মানুষটার এক হাত চেপে ধরলো শক্ত করে। আনন্দিত কণ্ঠে বলে উঠল, এত পিঠার দোকান? এখানে কি পিঠা উৎসব হচ্ছে ডাক্তার সাহেব? হুম। খুশিতে তুলির চোখ
চকচক করতে লাগলো। আদ্র হাতে চাপে প্রভাব বাড়িয়ে বলল, জানেন ডাক্তার সাহেব, আমি কখনো পিঠার উৎসব দেখিনি, এত সুন্দর সুন্দর পিঠাও দেখিনি। আদ্র কোনো প্রকার প্রতিউত্তর করলো না, শুধু সূক্ষ্ম একটা হাসি ফুটিয়ে তুললো অধর কার্নিশে। প্রাণপ্রিয় বান্ধবী তুলির খুশি দেখে আমরিনের মনে প্রশান্তি জড়ো হলো। আদ্রর উদ্দেশ্যে বলল, ভাই তুলিকে নিয়ে আমি স্টল ঘুরে ঘুরে দেখি। সম্মতি জানালো আদ্র। তৎক্ষণাৎ তুলির হাত আঁকড়ে ধরে আর একটু ভিতরের দিকে চলে এলো আমরিন। কিন্তু ভুলবশত একটা ঘটনা ঘটে গেল। আমরিন ও তুলি একে অপরের সাথে কথা বলতে বলতে সামনের দিকে চেয়ে হাঁটতেই যেন ভুলে গেল। ফলস্বরূপ তুলি বেসামাল ভাবে ধাক্কা খেলো একটা ছেলের বুকের সাথে। ঘটনায় হতভম্ব হয়ে গেল তুলি। আমরিন দুজনই চট করে সরে এলো তুলি ছেলেটার বুকের কাছ থেকে। ব্যস্ত গলায় বলল, আই এম সরি, ক্ষমা করবেন ভাইয়া, ভুলটা আমারই, আমি দেখে চলিনি, সত্যি আমি খুবই দুঃখিত। তুলি এক নাগারে কথাগুলো বলেই কিছুটা স্থির হলো। বুকে প্রচন্ড জোরে টিপ টিপ করছে। কি করে এতটা বেখেয়ালি হতে পারলো? যদি আদ্র দেখি ফেলতো। তুলি নত মস্তিষ্ক তুলে দেখলো ছেলেটা বাঁকা হেসে নির্মিষে চেয়ে আছে তার দিকে। দৃষ্টিটা অন্যরকম। আর একটু সচকিত নয়ন ফেলতেই চোখে পড়লো পেছনে দাঁড়ানো আরো 3টা ছেলের দিকে। ছেলেগুলো ওদের দিকেই তাকিয়ে। আদ্র ব্যতীত অন্য পুরুষের এহেন চাহনিতে তুলির গা গুলিয়ে আসতে লাগলো। পাথরের ন্যায় সম্মুখে দাঁড়িয়ে আছে ছেলেটা। না, কিছুই বলছে না, এক দণ্ডও নড়ছে না। আমরিনের কাছে চাহনিটা ভালো ঠেকলো না। ছেলেগুলোকে কেমন বাজে বিগড়ে যাওয়া মনে হলো। সামনের ছেলেটাকে মনে হলো বড়লোক উম্মাদ, যার বর্ণনা হলো এমনটা বড়লোক বাপের বিগড়ে যাওয়া পোলা। মন মানসিকতা অস্বাভাবিকভাবে, অর্থাৎ বদ পাগল উম্মাদ। তুলির হাতটা চেপে ধরে আমরিনের ছেলেগুলোকে পাশ কাটিয়ে চলে এলো। একটা বারও পিছু ফিরে দেখলো না। তবে বাতাসের সাথে মিলিত হয়ে কানে এতটুকু আসলো, মেয়ে দুটা জোস। এরকম এক 3 বাক্যে কান গরম হয়ে উঠেছে আমরিনের। অনুভব করলো মেজাজ প্রচন্ড অগ্নি তেজে জ্বলে উঠল। আমরিন নির্বাক থাকলো, কথার প্রেক্ষিতে দিল না জবাব। এই মুহূর্তে কোনো প্রকার সিন ক্রিয়েট হোক সে চায় না। তুলির চোখে মুখের খুশির বিলীন হয়ে যাবে এতে। দুর্বিষহ হয়ে উঠবে সময়টা। দাঁতে দাঁত চেপে নিচু সরেই বলল, জানোয়ারের দল। তুলি ও আমরিন দুজন মিলে পাটিসাপটা পিঠা কিনছে। পিঠা দেখে মুখে পানি চলে এসেছে তুলির, কিন্তু আমরিন তাকে খেতে দিচ্ছে না। একটু সবুর করতে বলে মোবাইলটা বের করলো পাশ থেকে। দুজন মিলে সুন্দর কয়েকটা সেলফি তুললো। এতক্ষণ পিঠা খাওয়ার লোভ সামলাতে পারছিল না তুলি, অথচ এখন নিজের হাতে পিঠের বাটি আমরিনের হাতে ধরিয়ে দিল। ফোনের স্ক্রিনে চোখ রেখে স্মিত হাসলো। ছোট একটা নিঃশ্বাস পেলে মন বলে উঠলো, মানুষের নিঃশ্বাস একটা সময় সঙ্গ ছাড়ে, স্মৃতি হিসেবে রয়ে যায় ছবির ন্যায়। কত শত মুহূর্ত ও এক আকাশসম বেদনা। আমরিনের পার্সে মোবাইলটা রেখে দিল তুলি। বাটি থেকে পিঠা তুলে মাত্র কামড় বসাবে, তখনই কর্ণধার হলো চেনা পরিচিত সুর। দ্রুত পেছনে ফিরলো দুজন। আরো একবার হাসি মুখে কথা বলল, ভাবি, আমাদের ফেলে একা একা খেয়ে ফেলছেন, এটা কিন্তু ঘোর অন্যায়। কত কষ্ট করে হসপিটাল থেকে ছুটে এলাম শুধু আপনাদের জন্য। ভাবি, এটা না ডাকলে কি হতো না? অন্তুর মুখে ভাবিরা কর্ণপাতে চরম লজ্জা অনুভব করছে তুলি লজ্জিত ভঙ্গিতে বলল, আসলে না করলে পরে হবে তুলি, আগে পিঠা খাওয়া জরুরি। প্রফুল্ল মনে কথাটা বলে অন্তু তুলির বাটি থেকে পিঠা খেয়ে নিল। তুলি ভেবাচাকা খেয়ে গেল। মস্তিষ্ক বলে উঠল, এটা কি হলো? শেষমেশ পিঠা তোর পেট ফেলে অন্তু ভাইয়ের পেটে চলে গেল। তুলি চমৎকার একটা হাসি হাসলো। হাসির কারণ সামনে আদ্র, নিবিড়, পায়েল, সাগর, রিমি আসছে। ওরা দুজন হলুদ শাড়ি পরে এসেছে। ওদের আসার অপেক্ষাতেই গিয়ে ডাক্তার সাহেব গাড়ির কাছে দাঁড়িয়েছিলেন। তুলি হুট করেই মনে হলো আদ্র তাকে সারপ্রাইজ দিতে চেয়েছে। আদ্রর পাশাপাশি তার বন্ধু মহল এখনো খুব পছন্দের তুলির। পায়েল রিমিকে বড় বোনের হিসেবে খুব ভালোবাসে। পছন্দের মানুষগুলোকে এমন এক উৎসবে একসাথে পাওয়া সারপ্রাইজ না হলে কি আর হবে। তুলির এখন ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে আদ্রকে শক্ত করে জড়িয়ে ধরতে। আশেপাশে মানুষের ভিড় দমে গেল সদ্য জেগে ওঠা ইচ্ছেটা। পায়েল রিমি এগিয়ে এসে অন্তুর থেকে বাটি ছিনিয়ে নিল। কপট রাগ দেখিয়ে বলল, তুলির পিঠে খেয়ে ফেললি পেটুক অন্তু।
দেখিস আদ্রের কেলানি না আবার খাস। ডোক গেল অন্তু। বছর চারেক আগে সাজেক কেলানির কথা মনে পড়ে গেল তার। সাজে ঘুরতে গিয়ে ওখানকার এক আদিবাসীর সাহায্যে বিয়ারে জোগাড় করে পুরো 1 বোতল সাবার করেছিল। বিয়ার খেয়ে মাতলামো করে রুমে গিয়ে পায়েলকে রিমির সামনে বলেছিল তোকে একটা চুমু খাবো। পায়েল তো রাগেনি, রাগ সর্বদা নাকের ডগে উপস্থিত থাকে। অন্তুর অবস্থা ব্যাগতিক দেখে সে নিজে কিছু করেনি, বরং কথাটা তুলেছিল আদ্রর কানে। এতে বেচারা অন্তু চুমু তো পেলই না, উল্টা কনকনে শীতের মাঝে সারা রাত কটেজের সামনে ঘাসের ওপর কাটিয়েছিল শাস্তি স্বরূপ। অন্তু অতীব দ্রুত পিঠা কিনে তুলির দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুলি, ভাইয়া কিন্তু মাত্র একটা খেয়েছি, নাও তার বদলে 3-3টা কিনে দিলাম তোমায়। অন্তুর কাণ্ডে তুলির ভীষণ হাসি পেল, কোনো ক্রমে চেপে রাখতে পারলো না। এই মুহূর্তে উপলব্ধি করলো হাসি চেপে রাখা বড়ই কষ্টসাধ্য। আদ্র এগিয়ে এসে তুলির পাশে দাঁড়ালো, নিচু সরিয়ে বলল, গাড়ির কাছে এসো। সাগর রিমি দুজন অন্তু পায়েলের দুপাশে দাঁড়িয়ে আছে, এমন ভাবে দুজন দু প্রান্ত উপস্থিত যেন চক্ষুদয় দৃষ্টি নিবদ্ধ হলেই দুজনের হৃৎপিণ্ডে ছেদ করে ধারালো কিছু বেরিয়ে যাবে। দীর্ঘ সময়ে বন্ধুত্ব হয়ে আজ দুজন খুবই অচেনা, দেখা হলেও আড্ডা হলেও কথা হয় না দুজনের মাঝে গত 1 বছর ধরে। পাশাপাশি থাকা সত্ত্বেও কথা না বলতে পারার মতো পীড়াদায়কই হয়। এই অসহনশীল পীড়ায় যে ভোগে কেবলমাত্র সেই বোঝে। পায়েল আর চোখে সবটা চেয়ে গলা খাকড়ি দিয়ে বলে উঠল, স্বামী স্ত্রী হয়েও দুজন কেন দুজনের মাঝে এত দূরত্ব আনছিস? তোরা কি ভুলে গেছিস স্বামী স্ত্রী হওয়ার আগে তোরা বন্ধু? এইবার তো কথা বল, দুজনে মানিয়ে নে সম্পর্কটাকে। বলতে বলতে আমরা হাঁপিয়ে যাচ্ছি রিমি, সাগর। কথাটা সাগরের বুকে গিয়ে বিঁধল। চকিত তাকালো সে রিমির দিকে। রিমি চোখে চোখ আটকালো ক্ষণিকের জন্য, অস্থির হয়ে চোখ সরিয়ে নিল রিমি। এক মুহূর্ত স্থির থাকতে পারল না সাগরের সামনে। সে কি করে পায়েলকে বোঝাবে ভালোবাসা না পাওয়ার কষ্ট? প্রতি রাতে অর্ধেক সময় একাকী আকাশ দেখে পার হয় তার। পৃথিবীর সবচেয়ে কষ্টকর বিষয় হলো মনের সুপ্ত করে জমায়িত কষ্টগুলো কাউকে দেখানো যায় না। যদি কষ্টগুলো দৃশ্যমান হতো তবে হয়তো মানুষ গুণেও শেষ করতে পারতো না। রিমির নিকট দীর্ঘশ্বাস বই কি কিছুই রইল না। তুলি গাড়ির কাছে দাঁড়িয়ে আছে একা একা। একটু আগে আদ্রর সাথে গাড়ির কাছে এসে জানালো তার তৃষ্ণা পেয়েছে। আদ্র গাড়িতে চেক করে দেখলো পানি নেই। তুলিকে গাড়িতে বসিয়ে গালের পরশ বুলিয়ে বলে গিয়েছিল গাড়িতে বসে থাকতে। গাড়িতে দম বন্ধ হয়ে আসছিল তুলি, তাই আদ্র যাওয়ার 1 মিনিটের মাথায় শরতের নাতিশীতোষ্ণ ভাব অনুভব করতে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। প্রাণ ভরে নিঃশ্বাস নিল। ভিতর থেকে গানের উচ্চ আওয়াজ ভেসে আসছে। পরিবেশটা জমজমাট হয়েছে ইতিমধ্যে। তুলি বুঝতে পারছে না আদ্র কেন এখানে নিয়ে এলো। পানি নিয়ে এসে যদি গাড়ির বাইরে দেখে তাহলে আজ মোবাইলের মতো করে তার হাড়গুলো ভাঙতে পারে ভেবে ভয়ে আঁতকে উঠল। উল্টো ঘুরে গাড়ির দরজা খুলে বসার জন্য উদ্যত হতেই একটা হাত তুলির কোমল হাতটা শক্ত করে চেপে ধরলো। অজানা ভয়ে বুকটা মোচড় দিয়ে উঠল তুলির। ঘাড়ে গরম উত্তাপ নিঃশ্বাস ভারী খেতে লাগলো। অন্তঃস্থ কম্পন নিয়ে তুলি ভয়ে ভয়ে ফিরল। নিমেষে তুলির চক্ষু কঠোর তীব্র ভয়ের প্রলাপে অশ্রু সিক্ত হয়ে উঠল। পায়ের তলা থেকে শুরু করে সারা শরীরে কম্পন ছড়িয়ে পড়ল। নিস্তব্ধ ভয়ের তাড়নায় তুলি স্তম্ভিত। স্পর্শটা তুলিকে নিঃশেষ করে দিচ্ছে। সম্মুখে দাঁড়ানো ব্যক্তি দূরত্ব কমিয়ে আনতে তুলির অশ্রু ভেজা কণ্ঠে চিৎকার করে বলল, ডাক্তার সাহেব। একটা শক্তপোক্ত বলিষ্ঠ হাত ছেলেটার হাতের বাঁধন থেকে তুলিকে ছাড়িয়ে নিল। দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে তুলিকে চেপে ধরল নিজের প্রশস্ত বুকে। তাকানোর সাহস হলো না তুলির। গভীর স্পর্শে মানুষটাকে চিনতে একটুও ব্যাগ পোহাতে হলো না তার। বহু কষ্টে মানুষটার পিঠে খামছে ধরল শক্ত করে। বুকে মুখ গুজে নীরব রইল কয়েক সেকেন্ড। কন্দন মিশ্রিত স্বরেই বলল, আদ্র ওই। কান্নার জোরে গলায় আটকে আসতে লাগলো আরেকটা শব্দ। চেয়েও পারল না কিছু বলতে। হঠাৎ অপরিচিত এক ছেলের বাজে ছোঁয়া সহ্য করতে পারছে না। তার মনে হচ্ছে স্পর্শ করা হাতটা বুঝি কলঙ্কিত হয়ে গেছে।
চিরতরে কলঙ্কের দাগ লেগে গেছে শরীরে, ঘৃণায় রিড়ি করে উঠছে দেহের সর্বাঙ্গ, কষ্টে বুক ছিঁড়ে আসতে চাইছে দীর্ঘশ্বাস। তুলি পারল না নিজেকে ধরে রাখতে, তার কিশোরী মন কেঁদে উঠল। আদ্রর পিঠে খামছে ধরে ডুকরে কাঁদতে লাগলো, কান্নার ব্যাগ বাড়তে লাগলো ক্রমশ। কাঁদতে কাঁদতে অস্পষ্ট ধরা গলায় আদ্রের দিকে এক পলক চাহনি দিয়ে বলল, আমার কষ্ট হচ্ছে আদ্র, খুব কষ্ট হচ্ছে। বুকটা ব্যথায় চিনচিন করে উঠল আদ্রর। তুলির অস্পষ্ট বাক্যটা হৃদয়ের গভীরে ছোছালো তীরের মতো গিয়ে গাঁথল। মুহূর্তে রক্তে রঞ্জিত হয়ে গেল হৃৎপিণ্ডের সারা অংশ। রক্ত বর্ণ ধারণ করা নেত্রযুগল ধূপ করে উঠল, ক্রুদ্ধ দৃষ্টি ছুড়ে দিল সামনের ছেলেগুলোর দিকে। সেই দৃষ্টিতে কি ছিল তা বোঝা মুশকিল। ছেলে তিনটা ছিটকে গেল, ঘাম ছুটে গেল সারা শরীরে, কিন্তু সামনে সেই ছেলেটা ভাবলেশহীন মাতাল হয়ে এলোমেলো দৃষ্টি ফেলছে তুলির উপর। তুলি কান্নার চোটে থেকে কেঁপে উঠছে পুরো শরীর। আদ্রর বুকে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আমার হাতে গলায় ছেলেটা বাজেভাবে ছুঁয়েছে আদ্র, আপনি স্পর্শগুলো ধুয়ে দিন না, মুছে দেন। এতকাল ধরে আগলে রাখা তুলির আকুল কণ্ঠে আদ্র দু চোখ বুঝে নিল। নিমেষে চোখের কান্নির ছুঁয়ে কপল বেয়ে এক ফোঁটা বিষাক্ত অশ্রু স্পর্শ করলো তুলির ঘাড়। নিবিড় ভাবে লেপ্টে রইল তুলি আদ্রর বুকে। কান্নার শব্দটাও থমকে গেল আকস্মিক। পকেট থেকে ফোন বের করলো আদ্র, সাগরকে কল দিয়ে বলল, এখনই গাড়ির কাছে আয় সবাই। আদ্র ফোন পেয়ে সবাই বিনা সময় ব্যতীত ছুটে এলো। তুলিকে বিধ্বস্ত অবস্থায় দেখে আঁতকে উঠল সবাই। আদ্র ঝাঁচালো অগ্নির রূপ দেখে হতবাক সকলে। আমরিন ছেলেগুলোকে দেখে বোঝার বাকি রইল না এখানকার পরিস্থিতি সম্পর্কে। মেয়েটার নেতিয়ে পড়া চেহারা দেখে হাহাকার করে উঠল বুকটা। নিজেকে দোষারোপ করতে লাগলো মনে মনে। হয়তো তখন ভাইকে জানানো হলে এতটা খারাপ পরিণাম দেখতে হতো না। কাপা কাপা হাতে তুলিকে আদ্র বুক থেকে সরিয়ে আনতে হাত বাড়ালে আদ্র নিজেই কোলে তুলে তুলিকে গাড়িতে বসিয়ে দিল। আমরিন তড়িঘড়ি করে বসে তুলির মাথাটা আঁকলে ধরলো হাত দিয়ে। তীব্র ভয়ের ফলে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে, ভেঙে পড়েছে মানসিকভাবে। পায়েল রিমিও গাড়িতে উঠে বসলো। অন্তুর দিকে চেয়ে আদ্র বাড়ি গলায় বলল, তুলিকে বাসায় নিয়ে যা। অন্তুর নির্বিকার ভঙ্গিতে গাড়ি স্টার্ট দিল। নিষ্পলক তাকিয়ে রইল আদ্র গাড়িটির যাওয়ার দিকে। গাড়ির জানালা দিয়ে যতক্ষণ তুলির অচেতন মুখটা দেখা গিয়েছে ততক্ষণ অবধি অস্থির চক্ষুদয় নিষ্পাপ চেহারায় স্থির ছিল। সেই সাথে স্থির ছিল হৃদয়ের যন্ত্রণা। না চাইলেও দ্বিগুণ বেড়ে গেল হৃদয়ে সৃষ্টি হওয়া যন্ত্রণাটা। তীক্ষ্ণ একটা বাক্য কর্ণের প্রবেশ করলো দ্রুত বেগে। ছেলেটা মাতাল কণ্ঠে বলল, কি ব্রো, মেয়েটা বেহুশ হয়ে গেল? এত নাজুক তো হবেই। হাতটা অনেক কোমল ছিল, ধরতে না ধরতেই আমার নেশা লেগে গেল। পাঠিয়ে দিলে কেন? দুজন মিলে না হয় একসাথে এনজয় করতাম। ছেলেটা দুর্বোধ হাসলো। নিবিড় সাগরের মস্তিষ্ক রাগে ধাও ধাও করে চলতে লাগলো। কিন্তু ওরা কিছু করবে না, দাঁড়িয়ে শুধু দেখবে। আদ্রর কপালে ফুলে ওঠা এক একটা রগ জানান দিচ্ছে রাগের তীব্রতা। উজ্জ্বল পর্ষা মুখশ্রী লাল আভায় চেয়ে গেছে। হাতের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। শিরা উপসেরায় রাগের প্রদাহ উত্তাপ বয়ে চলেছে দ্রুত গতিতে। ছেলেটার হাতটা ধরে প্রচন্ড জোরে বাঁকিয়ে ধরল সে। একটা কটমট ভাঙনের শব্দ সবার কর্ণ ছিদ্র ভেদ করে সুরসুর করে ঢুকে পড়ল। ভয়ে ছেটে গেল পেছনের ছেলে তিনটা। নিবিড় সাগরের ঠোঁটের কোণে প্রস্ফুটিত হলো বাঁকা হাসি। ছেলেটা আর্তনাদ করে উঠল ব্যথার চোটে। মুখের ভাবভঙ্গি বদলে গেল তার, ব্যথার বদলে গেল মুখের আভা। হাত ভাঙাতেই থেমে থাকলো না আদ্র। ছেলেটাকে মাটিতে ফেলে বেধরম পিটাতে লাগলো। ঠিক কতক্ষণ মারলো তার হিসাব নেই। ক্ষণে ক্ষণে রাতটা বাড়ছে, সেই সাথে বাড়ছে ছেলেটাকে ভস্ম করে দেওয়ার ইচ্ছে। ছোট একটা নাইফ বের করে ছেলেটা হাতের রগ কাটতে নিলে নিবিড় আটকে দিল। অস্থির কণ্ঠে আওড়ালো, এমনটা করিস না আদ্র, মরে যাবে।
নিবিড়ের কথাটা সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে ছেলেটার বুকে ছুরির আঁচড় কেটে দিল। ছ্যাদ করে উঠল ছেলেটার পুরো দেহ, ব্যথায় বিষিয়ে গেল সারা অঙ্গ। মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো শুধু কোপানোর শব্দ। বাকি তিনটা ছেলে এমন অবস্থা দেখে পালাতে ভুলে গেল। লড় ভরাতে লাগলো পা। সাগর থেমে থাকলো না, বাকি তিনটাকে বেদরম পিটালো। মাটিতে মুখ থুবড়ে কুকড়াতে লাগলো ছেলেগুলো। আদ্র মাটি থেকে তখন আনা পানির বোতলটা তুলে ছেলেটার মুখের উপর ঢালতে লাগলো অনবরত। গাল গড়িয়ে গলা বেয়ে জল ধারা ছেলেটার বুকে কাটা অংশ স্পর্শ করলো। জ্বলন্ত শিখার ন্যায় জ্বলে উঠল জায়গাটা। মনে হচ্ছে যেন কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। পানির জন্য দৃশ্যমান না হলেও ছেলেটার চোখে ঝাপসা হয়ে আসছে যন্ত্রণা মিশ্রিত অশ্রুর ব্যাগি। চোয়াল শক্ত করে আদ্র শ্লেষাত্মক স্বরেই বলে উঠল, আমার তুলাকে কখনো আমি ওর অনুমতি ব্যতীত স্পর্শ করার চেষ্টা করিনি। বছরের পর বছর দূর থেকে দেখে চোখের তৃষ্ণা মিটিয়েছি। স্পর্শ করতে বারবার চিন্তা করি আমার তুলার কোমল দেহে আবার ব্যথা না লেগে যায়। আর তুই তাকেই কষ্ট দিলি। তুই ওর হাতটা দেখেছিলি? আমার তুলার হাতে তোর কলুষিত ছোঁয়ায় লাল ছাপ পড়ে গেছে। তুই ওকে শুধু বাহ্যিকভাবে নয়, মানসিকভাবে আঘাত করেছিস। ব্লাডি বাস্টার্ড, তুই আমার তুলাকে হাত করেছিস। আমার তুলাকে। লাস্টের কথাগুলো অস্থির কণ্ঠে চিৎকার করে বলল আদ্র। ইতিমধ্যে এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেল। কারো তোয়াক্কা না করে কঠোরভাবে আঘাত করতে লাগলো ছেলেটাকে, যেন ছেলেটা মরে গেল তার কোনো ভয় নেই। পিট পিট করে নেত্রজোগল মেলে তুলি নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। রুমের পর্দা দেখে বুঝতে বাকি রইল না এটা আদ্রর রুম। জানালার পর্দা হালকা হাওয়ায় মৃদু মৃদু নড়ছে। তুলিন সময়টা আন্দাজ করার চেষ্টা করছে। বাইরে হালকা অন্ধকারের সমারোহ। দুপুরের কথা মনে পড়তে চট করে উঠে বসলো তুলি। হাতে টান অনুভব করতে পাশে তাকালো। চোখের পাতায় ভেসে উঠল কপালে হাত ঠেকিয়ে হেলান দিয়ে আছো অবস্থায় থাকা আদ্র। বাজে সেই মুহূর্তটা মনে করিয়ে তুলির কান্না পেল। ফুফিয়ে কান্না আটকানোর শব্দ কর্ণকুহরে প্রতিধ্বনিত হতেই আদ্র উদ্গ্রীব হয়ে গেল। হাতে টান পড়ায় তাল সামলাতে না পেরে তুলি আদ্রর বুকে গিয়ে পড়ল। আহ্লাদি স্বরে বলে উঠল, কাঁদছো কেন তুলা? প্রতি উত্তর করল না তুলি। মিশে রইল আদ্রর বুকের মধ্যে। কান্নার কারণটা তো আদ্র অজানা নয়। সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়লো আদ্র। তুলিকে বুক থেকে টেনে বিছানায় শুয়ে দিল। নিজেও শুয়ে পড়লো পাশে। বাম হাতটা হাতের মুঠোয় বন্দি করে উষ্ঠ ছুঁয়ে দিল গভীরভাবে। তুলির শরীরের লোমশ খাড়া হয়ে গেল আকস্মিক স্পর্শে। রন্ধে রন্ধে বয়ে গেল লজ্জার শিহরণ। হাতে পরপর ঠোঁটের পরশ বুলিয়ে দিল আদ্র। মুখ এগিয়ে গলার কাছে আনতেই তুলির ভেতরটা কাঁপতে লাগলো। অস্বাভাবিক হয়ে পড়ল হৃদস্পন্দন। অন্যদিকে মুখ ফিরিয়ে নিল লজ্জায়। আলতোভাবে ঠোঁট ছুঁয়ে সরিয়ে এলো আদ্র। হালকা হেসে বলল, তুমি প্রত্যেকটা মুহূর্তে আমার স্পর্শ অনুভব করবে তুলি। কথাটাই কি ছিল তুলি জানে না, তবে নতুন এক মিষ্টি অনুভূতির সাথে পরিচয় হলো তার। চোখ বুজে কিয়ৎক্ষণ অনুভব করলো সদ্য জন্ম নেওয়া অনুভূতিকে। আঁখি পলক মেলতেই নজর ঠেকলো আদ্র হাতের দিকে। নিমেষে লজ্জিত চোখে ফুটে উঠলো সূক্ষ্ম ব্যথার চাপ। আদ্র হাতটা ধরে বিচলিত কণ্ঠে বলে উঠল, আপনার হাতে তো রক্ত। ব্যান্ডেজ করে নিব। তুলি মলিন মুখে তাকিয়ে রইল নিষ্পলক। আদ্র ক্ষীণ হেসে পুনরায় বলল, বাহিরে সবাই তোমার জ্ঞান ফেরার অপেক্ষায় বসে আছে তুলি, তাদের আসতে বলি। প্রচন্ড অবাক হলো তুলি। সবাই বসে আছে মানে? আর মনে মাথা নাড়ালো। আদ্র উঠে গিয়ে দরজা খুলতে না খুলতে সবাই একসাথে হুমড়িয়ে প্রবেশ করলো। এর মধ্যে রাফিদ সাহেব, তৌফিক সাহেব কেউই বাদ যায়নি। রিমি, আমরিন পায়েল এসে ঝাপটে ধরলো তুলিকে। ভালো লাগায় ভরে গেল তুলির আবেগী মনটা। সবার চেহারায় বলে দিচ্ছে মানুষগুলো কতটা ব্যাকুল হয়ে তার অপেক্ষায় ছিল। রক্তের সম্পর্ক না হয়ে জীবনের আপনজনের খাতায় নাম লেখলো। মনে মনে হাজারো ধন্যবাদ জানালো তুলি আদ্রকে। এই মানুষটা জীবনে না আসলে এত আপনজন পেত না কখনো। দূরে দাঁড়িয়ে আছে আদ্র, ঠোঁটে তার অমায়িক হাসি। তুলি আজকের বিষাক্ত মুহূর্তটা ভুলে গেল, চিরতরে মুছে গেল মন থেকে। তৃপ্ত হেসে মনে মনে বলল, আমার যেন এই মানুষগুলোর সাথে দীর্ঘ একটা জীবন কাটানোর সুযোগ হয়। মানুষগুলোর ভালোবাসায় সিক্ত থাকতে পারি দীর্ঘদিন। আজ সকালবেলায়
রৌদ্র তার তেজি রূপে প্রকৃতিকে জোরসে দেওয়ার প্রচেষ্টায় নেমেছে। প্রখর তাপে মাথা ঝিমঝিম করছে তুলির। গেটের দিকে বাম পাশে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া। রোদ থেকে বাঁচার জন্য তুলি নিজেকে কৃষ্ণচূড়া গাছের ছায়া আড়াল করে নিল। হাত ঘড়িটার দিকে অস্থির আখিদয় বুলাতেই দেখলো 9টা বেজে 5 মিনিট। চোখ উঠিয়ে ডান পাশে তাকাতেই একটা সাদা গাড়ি হর্ন বাজিয়ে থেমে গেল। কাঁধের ব্যাগটা হাতে নিয়ে তুলি গাড়ির দিকে এগিয়ে গেল দ্রুত পায়ে। ড্রাইভার পিছনে দরজা খুলে দিল গাড়ি থেকে নেমে। গাড়ির মধ্যে কাউকে দেখতে না পেয়ে ভ্রু কুচকালো তুলি। নরম সরিয়ে জিজ্ঞেস করলো, আমরিন কলেজে যাবে না? আমরিন মামুনির জ্বর, আজ যাইব না, আপনার দিয়ে আসতে পাঠালে বড়ম্যান। আমরিনের জ্বর শুনে তুলির মন ব্যথিত হলো। ব্যাগটা গাড়িতে রেখে বলল, আপনি অপেক্ষা করুন, আমি একটু পর যাব। কথাটা বলে এক মুহূর্তের জন্য স্থির হলো না তুলি। পায়ের ব্যাগ বাড়িয়ে ছুটে এলো আমরিনদের বাড়িতে। সায়রা বেগম রাফিদ সাহেব ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন। তুলিকে এগিয়ে আসতে দেখে সায়রা বেগম কাছে ডাকলেন। দ্রুত গতিতে কাছে এসে দাঁড়ালো তুলি। রাফিদ সাহেবের উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম খালু। সালামের জবাব দিয়ে বিস্মৃত হাসলেন রাফিদ সাহেব। বললেন, সম্পর্কে আমি তোর শ্বশুর, শ্বশুরকে খালু বলছিস? প্রিন্সেসের মুখ থেকে আদৌ কি আমি বাবা ডাক শুনবো? লজ্জিত মুখ করে স্মৃত হাসলো তুলি। চিন্তিত স্বরে বলল, আমরিন নাকি অসুস্থ খালামণি, আমি ওকে দেখে আসি। যা দেখে আই তোর ননদকে। এত খারাপ হয়েছে মেয়েটা, আমার কোনো কথাই শুনে না। আজ নাকি ক্লাস টেস্ট আছে। সামান্য একটা টেস্টের জন্য টেনশন করতে করতে জ্বর বাঁধিয়েছে। মেয়েটা কখনো শুধরাবে না। পরীক্ষা আসলেই টেনশনে জ্বর বাঁধিয়ে বসে থাকবে। চিন্তা করো না খালামণি, ঠিক হয়ে যাবে। তুলি সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। আমরিন স্টাডির ব্যাপারে একটু বেশি সিরিয়াস। স্টুডেন্ট হিসেবে বেশ ভালো মেয়েটা, ক্লাসে ফার্স্ট হয় সব সময়। তার স্বপ্ন ভাইয়ের মতো একজন বড় ডাক্তার হবে। তুলির আবার এমন কোনো লক্ষ্য নেই, তবে ইদানিং আদ্রর সাথে সুন্দর একটা সংসারের স্বপ্ন তাকে তাড়া করে বেড়ায়। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো তুলি। বিছানার দিকে নজর গেল প্রথমে। এই গরমে আমরিন কাঁথা জড়িয়ে দিব্যি ঘুমোচ্ছে। টেবিলের ওপর থেকে ফোনের আওয়াজ বেশি আসছে, সেদিকে পা বাড়লো তুলি। স্ক্রিনে দেখলো নিবিড় লেখা। কেটে গেল কলটা, আবার বেজে উঠতে তুলি দ্বিধায় পড়ে গেল কল তুলবে কিনা। আমরিন অসুস্থ বিদায় তাকে জাগানোর ইচ্ছেটা পরিহার করলো। অনবরত বাজতে থাকা ফোনটা রিসিভ করে কানে দিয়ে নম্র কণ্ঠেই বলে উঠলো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তুলি। আমরিন ঘুমাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাবি। আরিয়ানের জ্বর কমেছে? এত বড় বড় ছেলেদের মুখে আজকাল ভাবি ডাক শুনে তুলির ভীষণ লজ্জা পায়। আড়ষ্ট হয়ে পড়ে জড়তায়। জড়তার সংকোচ কাটিয়েই বলল, আমি মাত্র এসেছি ভাইয়া। আচ্ছা রাখছি তাহলে। আচ্ছা। নিবিড় কলটা কেটে দিল। তুলি ধীরস্থভাবে হেঁটে এসে শব্দহীন আমরিনের খানিকটা কাছে দাঁড়ালো। গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটা, হয়তো জ্বরের প্রভাবে এত ঘুমোচ্ছে। আমরিনের মায়াভরা মুখটায় কিছু পলক দেখে চলে এলো তুলি। আমরিন ও নিবিড়ের রিলেশন আছে, এটা আমরিন নিজেই তুলির কাছে প্রকাশ করেছে। কথাটা শুনে তুলি প্রচন্ড খুশি হয়েছিল, কারণ নিবিড় নিঃসন্দেহে একজন ভালো ছেলে। ফ্যাসেস ওয়েজ দিয়ে যাওয়ার সময় তুলি চোখ আটকালো আদ্রের রুমের দরজায়। দরজাটা হালকা বেজানো। অযাচিত মনে হুট করে আদ্রকে এক পলক দেখার তীব্র ইচ্ছে জাগলো। আদ্র রোমে যে কারো হুটহাট ঢোকা নিষেধ। সুপ্ত জমানো আকাঙ্ক্ষাকে দমিয়ে নিল তুলি। চলে যাওয়ার জন্য পা বাড়িও থেমে গেল। মনের অনুভূতিগুলো প্রবল ভাবে বাধ্য করছে শুধু একটা বার আদ্রকে দেখে তৃষ্ণা মেটানোর। মস্তিষ্কের চিন্তাধারা চাপা দিয়ে মনেরটাই শুনল তুলি। দুরু দুরু মন নিয়ে বেজানো দরজাটা আওয়াজবিহীন অতি সাবধানে কিছুটা খুলল। তৎক্ষণাৎ চোখ খোদায় বেশি উঠল আদ্রর কপালে হাত ঠেকিয়ে রাখা ঘুমন্ত মুখটা। কয়েকটা চুল হাতের ওপর উপচে উপচে পড়ছে। শটান হয়ে কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। কারো ঘুমের ভাবভঙ্গি এমনও হতে পারে তুলির চোখ মন জুড়েই আসছে। আদ্র যদি হার পেয়ে যায় কি জবাব দিবে, তাই দ্রুত সরে আসার উপক্রম হলো। ঠিক তখনই একটা পুরুষালী গম্ভীর সরে তুলির বুকটা ধুপ করে কেঁপে উঠল। আদ্র চোখ বুঝেই হাঁক ছাড়লো। ভিতরে এসো তুলি।
বুকের ধুরু ধুরু অশনি নিয়ে কয়েক মুহূর্ত পার হলো তুলির। কম্পিত হস্তে দরজা পুরোপুরি ঠেলে প্রবেশ করলো। বিস্ময়ে লজ্জায় হতমফিল তুলির আবেগীমর। চোখ বুজে থেকে আদ্র পুনরায় নরম কণ্ঠে বলল, কাছে এসো। লজ্জায় তুলির এক পাও নড়ছে না, নড়বড়ে প্রত্যেকটা কদম। বিছানায় কাছাকাছি এসে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো, যা সম্পূর্ণ রূপে আছড়ে পড়ছে আদ্রর মুখে। আমার দিকে ঝুঁকে দাঁড়াও, কপালটা আমার অধর বরাবর যেন হয়। তড়িৎ বেগে চমকে উঠল তুলি। আদ্রর কথার মানে ঠাওর হলো না তার। তবে ঝুঁকতে হবে ভাবতে সারা দেহ থরথর করে কাঁপছে। এসির অতিরিক্ত হিম তুলির শরীরে কাঁপুনি বাড়িয়ে তুলছে। তুলি ঝুঁকলো, মনে প্রাণে দোয়া করলো আদ্র যেন চোখ না মেলে। আদ্র উন্মুক্ত বুকে নজর পড়তেই তুলির অন্তঃস্থলে তোড়পাড় শুরু হলো। চেয়ে রইল অনিমেষ। আকস্মিক ললাটে গাঢ় স্পর্শে বেহায়া দৃষ্টিভঙ্গ হলো নিমেষেই। বরফ ন্যায় জমে গেল দেহের সর্বাঙ্গ। সেই সাথে কেটে গেল কয়েক মুহূর্ত বিনা বার্তায়। শ্রবণ গ্রন্থিতে তরঙ্গিত হলো শুধু নিঃশ্বাসের শব্দ। তুলি লজ্জাবতী গাছের ন্যায় চুপসে যাওয়ার আগে দ্রুত বেগে সরে আসলো। টলমলে পায়ে বেরিয়ে আসার সময় শুধু কর্ণগোচর হলো। তুমি চাইলে আমার উন্মুক্ত বুকে তোমার নরম ঠোঁটের গভীর প্রলেপ এঁকে দিতে পারতে তুলা। আমি বাধা দিতাম না, লজ্জায় ফেলতাম না তোমায়, শুধু অনুভব করতাম আমার হৃদয়ে সৃষ্ট ঝড়। তুলি গাড়িতে বসে ঠোঁটে ঠোঁট চেপে বার কয়েক হাসি আটকানোর ব্যর্থ প্রচেষ্টা চালালো। আদ্র বলা বাক্যগুলো ক্ষণে ক্ষণে মনের কোণে উকি দিচ্ছে। যতবার মনে হচ্ছে ততবারই বিড়া বেড়ে চলছে। হাত দিয়ে মুখ ঢেকে তুলি কল্পনার রং তুলিতে আদ্রকে রাঙিয়ে নিল। গোর রাঙা হাসিটুকু কল্পনা করে মিনমিন করে বলে উঠল, বড্ড অসভ্য আপনি ডাক্তার সাহেব। রোদ্দ উজ্জ্বল দিন মধ্যাহ্ন গড়ালো। ক্লান্ত ভঙ্গিতে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে তুলি কলেজ গেট থেকে বেরিয়ে এলো। ঘুমট ভাবসা গরমে তুলির অবস্থা নাচেহাল। কলেজ ড্রেসটা ঘামে আংশিক ভিজে গেছে, কপালে ফোটা ফোটা ঘাম বিন্দুর সমারোহ। গাড়ির কাছে আসতেই আদ্র কিনে দেওয়া নতুন মোবাইলটা এগিয়ে দিল ড্রাইভার। কলেজে মোবাইল নেওয়ার নিষেধ বিদায় ড্রাইভার আঙ্কেলের কাছে মোবাইলটা রেখে গিয়েছিল। তুলি মোবাইলটা নিয়ে গিয়ে গাড়িতে উঠতে যাবে, তার পূর্বেই ডেকে উঠল কেউ। থমকে গেল তুলি, পিছন ফিরে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করলো। এতগুলো মাস পর মানুষটাকে দেখবে, তাও কলেজের সামনে। তার ছিল তুলির কল্পনাতীত সংকোচে পড়ে গেল মন। ছেলেটা ছোট দুটো প্রসারিত করে প্রশ্ন ছুড়ে দিল তুলির দিকে, কেমন আছো? গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তুলির। শুকনো কণ্ঠে বিড়ম্বনা কাটিয়ে প্রতি উত্তর করলো, জি ভালো, আপনি কেমন আছেন? ছেলেটা মুখে কিছুটা উচ্চারণ করলো না, বরং জবাবে ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটিয়ে তুলল। অস্বস্তিতে পড়ে গেল তুলি। ফের প্রশ্ন করলো, কানাডা থেকে কবে এলেন? আজ সকালে। আচ্ছা, বাসায় আসবেন। এখন যাই তাহলে। যাওয়ার কথা শুনে অস্থির কণ্ঠে ডেকে উঠল ছেলেটা। গলার জোর বাড়িয়ে বলল, তুলি, তোমার সারাদিনের সময় থেকে আমায় এই মুহূর্তে একটু সময় দিবে প্লিজ? শুধু একটুখানি, কিছু কথা ব্যক্ত করার জন্যই সুদূর কানাডা থেকে আমার ছুটে আসা। হক চকালো তুলি। বিস্মিত না হয়েও পারল না, ভয়ার্ত হয়ে উঠল আখি যুগল। সম্মুখে ব্যক্তির আকুল কণ্ঠে আবেদন অগ্রাহ্য করার মতো নয়, কিন্তু আদ্র। তুলির ভয় হচ্ছে, যমুনায় ভুগছে অন্তর। শেষমেশে অস্পষ্ট সরে বেরিয়ে এলো, তুমি বেশ সুন্দর হয়ে গেছো তুলি। তোমার গর্মাক্ত চেহারাটা প্রকৃতির এই নির্মল সৌন্দর্যের চেয়েও অসম্ভব নজর কাড়া। সামনে বসা ব্যক্তির মুখে উচ্চারিত বাক্যে তুলির মাথা ঝিমঝিম করে উঠল। কিছুটা রুখে কণ্ঠে আওড়ালো, পূর্ব ভাইয়া। অপ্রস্তুত হাসলো পূর্ব। ঘাড় ফিরিয়ে পরিবেশটা চোখের পাতায় বন্দি করে নিল একবার। সুন্দর কোলাহলবিহীন একটা জায়গা, মাথার উপর খোলা নীল আকাশ। লেকের একপাশে সারি বেঁধে কয়েকটা গাছ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো উত্তাপ রুদ্রময় প্রহর হতে মানুষটাকে রক্ষা করা এদের দায়িত্ব, যেমনটা করেছে তুলিকে। কত সুন্দর করে তুলির চোখে মুখে বিলীন করে চলেছে নিজেদের ছায়া।
হতে পারে শ্যামবতী কন্যার গরমে অস্বস্তি মাখা চেহারাখানা দেখে তাদের ভীষণ মায়া হচ্ছে। অহেতুক কথাগুলো ভেবে আরেকটু হাসলো পূর্ব। লেকের পাশে দুটো বেঞ্চিতে মুখোমুখি বসে আছে তুলি আর পূর্ব। তুলি হাসপাস করছে, কেন যে তখন আসার জন্য রাজি হয়ে গেল সেটা ভেবেই নিজেকে মনে মনে হাজারো গালি দিচ্ছে। ফের বোকামি করে বসলো, এমনই বলছে মন। সামনের মাসে আমি বিয়ে করছি তুলি, মেয়েটার নাম তিশা, কানাডাতে থাকে। মৃদুস্বরে বলল পূর্ব, দৃষ্টি নিক্ষেপ করলো তুলির দিকে। এই কথাটা বলার জন্যই এত অনুরোধ করে আনা হলো। তুলি ঠোঁটের কান্নে সে মৃদু হাসি রেখা ফুটিয়ে আনন্দিত কণ্ঠে বলে উঠল, বাহ, এটা তো খুব ভালো খবর ভাইয়া। কানাডা গিয়ে বেশ উন্নতি করলেন। আমরা তাহলে একটা ভাবি পেতে চলেছি। তুমি কি বিন্দুমাত্র কষ্ট অনুভব করনি তুলি? আকস্মিক এমন একটা প্রশ্নে তুলি বিস্ময়কর দৃষ্টিতে তাকালো পূর্বের পানে। গায়েব হয়ে গেল ঠোঁটের কোণে ঘেঁষে থাকা হাসিটা। নিমেষ চোখের পাতায় ধরা পড়ল পূর্বর চোখে চিকচিক করা জলের ধারা। তুলির নরম মন কিছুটা অনুশোচনায় ভুগতে আরম্ভ করলো। পরক্ষণে বলে উঠল, আমি তার জন্য নয়, তবে মন তার জন্য কেন আমাকেই চাইলো। মন মানুষের জীবনের একটা বিষাক্ত অংশ। তার স্বভাবেই যেন সর্বদা নিষিদ্ধ জিনিসের প্রতি ঝুঁকে পড়া। মাঝে মাঝেই ভীষণ বেইমানি করে মনটা। যাকে পাওয়া দুষ্কর তার প্রতি করে দেয় আসক্ত। একটা সময় কাদায় বিষাক্ত বেদনা ছড়িয়ে দেয় আনাচে কানাচে। তুলির মৌন মুখ রইল। কি বলবি সে? আমি একটুও কষ্ট পাইনি, কেন পাবো? আমার তো ডাক্তার সাহেবকে ছাড়া আর অন্য কাউকে ভাবাও পাপ। কষ্টে চৌচির হয়ে মানুষটাকে জেনে শুনে কথার আঘাত করায় অন্যায়, তা অত্যন্ত ভালো বোঝে তুলি। কারণ তার নিজের ধারা কখনো কথার আঘাত সহ্য করা হয়ে ওঠেনি। যখনই কেউ কথার তীর ছুঁড়ে মেরে রক্তাক্ত করেছে হৃদয়, তখনই তুলি খুব কেঁদেছে। বিন্দু বিন্দু করে হাজারো অশ্রু দিয়েছে বিসর্জন। তুলির ভাবনায় বিমোর মুখ স্মৃতি ছেয়ে তাচ্ছিল্য হাসল পূর্ব। কণ্ঠে তাচ্ছিল্য স্বর ধরেই রেখেই বলল, জানি কষ্ট হয়নি তোমার, হবি বা কেন? তুমি তো আর আমার নও। পূর্বের কথার পিছনে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করার ইচ্ছে হলো না তুলির। পূর্ব ঘাড় ঘুরিয়ে লেকের দিকে চেয়ে বলে উঠল, তুমি আমার হলেই পারতে তুলি। বক্ষস্থল কেঁপে উঠল তুলির। হুট করে দাঁড়িয়ে পড়লো বেঞ্চ ছেড়ে। এখানে থাকা কোনো ক্রমেই আর সম্ভব নয়। পূর্বর কষ্ট জর্জরিত ভারী ভারী বাক্য সে কেন শ্রবণ করবে? তুলির নিজেকে বিরাট স্বার্থপর লাগছে। কাউকে ভালো না বাসলেও তার কষ্টজনক কথাগুলো তো শোনা যায়। তুলি মনে মনে বলে উঠল, আমি স্বার্থপরই, কারণ আমি আমার ডাক্তার সাহেবকে খুব বেশি ভালোবাসি। অন্যের কষ্টের ভাগিদার না হলেও আমার জীবন থেমে থাকবে না, কিন্তু আদ্র ভাইকে ছাড়া আমার নিঃশ্বাসও আমার সঙ্গ ছাড়তে সময় নেবে না। চলে যাব? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। তোমাকে বলা হয়নি তুলি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কানাডাতে গিয়ে একটা দিন না স্বস্তির নিঃশ্বাস ফেলা হয়নি আমার। দাদিকে কথা দিতে বাধ্য হয়েছিলাম সেদিন তোমার পিছু ছেড়ে দিব, তাই মনের বিরুদ্ধে গিয়ে কানাডা পাড়ি জমিয়েছিলাম। আমার কানাডার দিনগুলো তোমাকে দেখানো তো পসিবল না, তবে এতটুকু বলবো, আমি ভালো ছিলাম না তুলি, একদম ভালো ছিলাম না। দাদির পায়ে পড়ে ওয়াদা ভঙ্গ করে ছুটে এসেছি আমি আজ। তবে জানো, তার পিছনেও শর্ত জুড়ে দিয়েছিল দাদি, তিশাকে বিয়ে করতে রাজি হবার শর্ত। তোমাকে এক পলক দেখতে পাওয়ার বদলে যদি সারা জীবন দুঃখ দুঃখে মরতে হয় আমার, তবুও আমি রাজি। এই যে আজ তোমার গর্মাক্ত মুখটা দেখে আমার হৃদয় জুড়ে প্রশান্তি অনুভব করছি। তার জন্য আমি পাহাড় সম কষ্ট সহ্য করতে দ্বিধাদ্বন্দ্বিত হব না। যদি তোমায় কষ্ট দিলে আমায় কষ্ট না হতো, তাহলে আমি জোর করে হলেও তোমাকে আমার করে নিতাম তুলি। রুদ্ধশ্বাসে কথাগুলো বলে নিস্তব্ধ হয়ে গেল পূর্ব। তুলির স্থবির হয়ে চেয়ে রইল জলরাশির দিকে। এর মধ্যে পূর্ব এক মুহূর্তের জন্য পাশ ফিরে চায়নি। তুলির কিংকর্তব্য বিমূর কথার ভান্ডার আজ শব্দের ঘাটতি। নিশ্চুপ নিস্তব্ধ মুহূর্ত ভঙ্গ করে তুলির ফোনটা পুরো ঊর্ধ্বমে বেজে উঠল। কিঞ্চিত কম্পন অনুভব হলো তুলির। ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করতে ভয়ের চাপ ফুটে উঠল নেত্রে। স্ক্রিনে জল করছে ডাক্তার সাহেব। ভয়ে ভয়ে কলটা কেটে যাওয়ার আগে রিসিভ করলো। কর্ণে এসে ধাক্কা খেলো অপর পাশে মানুষটার তীর্যক কণ্ঠে, কোথায় তুমি? অজানা ভয়ে চেটে গেল তুলির মন। কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর কাপা কাপা কণ্ঠে জবাব দিল,
কলেজে। কলেজ তো এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। অনবরত ঘাম ঝরতে লাগলো তুলির সারা দেহ হতে। কথা বলতে গিয়ে খেয়াল করেছে গলা প্রচন্ড কাঁপছে। এক্সট্রা ক্লাস আছে। তা তোমার এক্সট্রা ক্লাস কি পূর্বর সাথে? হাত ফসকে ফোনটা মাটিতে স্পর্শ করলো। পূর্ব দাঁড়িয়ে কিছু বলতে যাবে তার আগেই ফোনটা হাতে তুলি দৌড়ে রাস্তার কাছে চলে এলো। একটা গাড়ির দরজা মেলে দিল কেউ তার উদ্দেশ্যে। যেতে নিয়েও বাধা পড়লো। ছুটে আসার পরে হাঁপাচ্ছে তুলি। গাড়ির দিকে দৃষ্টি তাক করতে ভয়টা দ্বিগুণ বেড়ে গেল। দ্রুত বেগে গাড়িতে বসে পড়লো। ড্রাইভিং সিটে বসে থাকা সুদর্শন যুবক তার দিকে ফিরেও তাকাচ্ছে না, সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছে। তুলি ভয়ার্থ দৃষ্টিতে তাকালো। চোয়াল শক্ত, আদ্র সারা মুখে রক্তিম আবায় চেয়ে আছে। নীলাভ চোখগুলো রক্তবর্ণের ন্যায় টকটক লাল হয়ে আছে। তুলির ভয়টা তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করলো। হৃৎপিণ্ডে ছোট হয়ে গেল যেন। সারা রাস্তা একটা চ শব্দ উচ্চারণ করলো না আদ্র, আর না একবারও তাকিয়েছে তুলির দিকে। বাড়ির গ্যারেজে এনে গাড়িটা থামালো। সিটে মাথায় এলিয়ে চোখ বুজে গায়ের কালো শার্টটা উপরে দুটো বুতাম খুলে নিল। তুলি কন্দন মিশ্রিত স্বরে ডেকে উঠল, স্টপ। ঝাঁঝালো কণ্ঠে বাধা প্রদান করলো আদ্র। তুলির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আদ্র তাকালো না একটু। গাড়ি থেকে নেমে তুলির পাশের দরজাটা খুলে ডান হাতটা চেপে ধরলো শক্ত করে। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো তুলির দিকে, যা তুলিকে ভস্ম করে দেওয়ার জন্য যথেষ্ট। ভয় থেকে থেকে কেঁপে উঠছে তুলি। রাগে ধপ করে জ্বলে উঠলো আদ্র পুরো মস্তিষ্ক। রোষপূর্ণ চাহনি ছুঁয়ে দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, যদি আর এক ফোঁটা অশ্রু ঝরাতে দেখেছি তাহলে আজ খুন করব তোকে। তুলিকে টেনে হল রুমে নিয়ে আসলো আদ্র। সায়রা বেগম আমরিনকে খাইয়ে দিয়েছিলেন নিজ হাতে। যেই না এক লোকমা ভাত আমরিনের মুখে পুরে দিল, দেখতে পেল আমরিনের মুখভঙ্গি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। বহু কষ্টে লোকমাটা গিলে নিল আমরিন। চোখের ইশারায় সামনে তাকাতে বলল সায়রা বেগমকে। দৃষ্টি অনুসরণ করে সামনে চাইতে স্তব্ধ হয়ে গেলেন। ছেলের পিছনে নত মস্তিষ্কে থাকা তুলিকে দেখে হাত ধুয়ে উঠে আসলেন তড়িঘড়ি করে। মেয়েটার চেহারা ভয়ের চাপ স্পষ্ট। আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আদ্র? তুলিকে এভাবে ধরে এনেছিস কেন? কিছু হয়নি, বউকে নিয়ে এলাম একেবারে, আর দিচ্ছি না। তোমার বোনকে জানিয়ে দিও। নির্লুপ্ত কণ্ঠে জবাব দিয়ে তুলির হাতটা ছেড়ে দিল আদ্র। টি টেবিলের ওপর থেকে রিমোট নিয়ে এসির পাওয়ারটা বাড়িয়ে দিল। কয়েক সেকেন্ড ঠায় দাঁড়িয়ে থেকে সিঁড়ি বেয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই সায়রা বেগম পিছু ডাকলেন। হন্তদন্ত পায়ে এগিয়ে এসে বললেন, একেবারে নিয়ে এসেছিস মানে? আমার বউ উঠতে শিখে গেছে, বুঝতে শিখে গেছে, অন্যের দুঃখ কষ্টের ভাগিদার হওয়া, সহানুভূতি দেওয়া শিখে গেছে। সব মিলিয়ে খুব বড় হয়ে গেছে। তাই আমি আমার বউকে নিয়ে এসেছি। কোনো শর্ত সহ্য করতে রাজি নই আমি। তাচ্ছিল্যের স্বরে তুলির দিকে অপলকভাবে তাকিয়ে কথাগুলো বলল আদ্র। তুলির চোখের জল টলমল করছে। ভয়ে দৃষ্টি সরিয়ে নিয়েছে ঝটপট। এত ভয় কখনো পায়নি এর আগে আদ্র। হয়তো আগে আদ্রর এমন রূপের সম্মুখীন হতে হয়নি, তাই সায়রা বেগম ইতস্ত কণ্ঠে বলতে লাগলেন, কিন্তু কি? শর্ত ছিল ইন্টার ফাইনাল দেওয়ার পর তুলিকে এই বাড়িতে আমার হাতে তুলে দেওয়া হবে। কারণ খালা খালু বাবার দৃষ্টিতে তুলি এখনো ছোট। আমি যদি আমার বউকে খাইয়ে পড়িয়ে যত্ন দিয়ে বড় করতে পারি, তাহলে কি এই শর্ত নিছক নয়? আমার পক্ষে আর এক মুহূর্ত কোনো শর্ত মানা সম্ভব না। বউ আমার, তাই আমি নিয়ে এসেছি। একটু থামলো আদ্র। কণ্ঠে এক রাশ গভীরতা ঢেলে বাঁকা হেসে বলে উঠল, তোমার মনে আছে মা? নাও থাকতে পারে, স্মরণ করিয়ে দিচ্ছি। তোমার পিছনে মাথা নত করে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে 4 বছর আগে নিজের ছেলের বউ করে আনার জন্য অন্য একটা মেয়েকে আমার জীবন থেকে সরিয়ে নিয়েছিল অন্যায়ভাবে। আজ যখন আমি তুলিকে চাইছি, কেন দূরে সরিয়ে রাখছো? আমি ধৈর্যশীল, তবে ততটাও নয় যতটা ধৈর্য ধরলে আমার নিজেরই নিঃশ্বাস ফেলতে কষ্ট হবে।
আদ্রর কথায় আটকে উঠলেন সায়রা বেগম। পিছন ফিরতে চোখ পড়ল তুলির বিস্ময়কর দৃষ্টিপাত। তুলির চোখের জল শুকিয়ে গেছে। অন্য এক চিন্তা হানা দিয়েছে মনের মধ্যে। অন্য একটা মেয়ে মানে সূক্ষ্ম বিষাদ অনুভব হলো তুলির। সায়রা বেগম ফের ছেলের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। আদ্র ঠোঁটের কোণে হাসিটা প্রগাঢ় হলো। শান্ত শোনালো কণ্ঠস্বর। অন্যায়কারী তুমি একা নও, সেও ছিল। তবে আমি কৃতজ্ঞ তোমার প্রতি মা। তুমি আমাকে সুন্দর একটা পৃথিবী দেখিয়েছো, আমার অস্তিত্বের সন্ধান দিয়েছো। তুলিকে যদি কেউ এই বাড়ি থেকে নিয়ে যায় তাহলে আমার ছায়াও এই বাড়িতে দেখবে না তোমরা। আদ্র শান্ত কণ্ঠে হুমকি শুনে বুকটা হাহাকার করে উঠল সায়রা বেগমের। তিনি আর কোনো ভুল করতে চান না। একটা ভুলের মাসুল দিতে হচ্ছে 4টা বছর ধরে। এক মুহূর্ত দাঁড়ালো না আদ্র। তুলির দিকে একবার চেয়ে সোজা চলে গেল সিঁড়ি ধাপ অতিক্রম করে। ছেলের যাওয়ার দিকে চেয়ে ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রা বেগমের। তুলির কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, আদ্রর রুমে যা মা। তুলি বিস্ময়ে জড়ীভূত হয়ে গেল। চোখের পলকে শ্যামবর্ণ চেহারাটা কেমন রাঙা হয়ে উঠল। আলতো হাসলেন সায়রা বেগম। আদুরে কণ্ঠেই বললেন, তুই এখন না গেলে আমার ছেলেটা ভীষণ রেগে যাবে। লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল তুলি। মাথা নাড়িয়ে নত মস্তকে সিঁড়ি বেয়ে উঠে গেল। আমিন চিন্তাগ্রস্ত সরে আওড়ালো, ভাইয়া বোধহয় কোনো বিষয় নিয়ে রেগে আছে আম্মু। তুমি রাতে আব্বু আসলে বিয়ের বিষয়টা নিয়ে কথা বলো। আমি চাই না ভাইয়া এই বাড়ি ছেড়ে আবারও চলে যান। শূন্য শূন্য লাগে বাড়িটা। মেয়েকে বুকে জড়িয়ে নিলেন সায়রা বেগম। হেসেই বলে উঠলেন, তোর ভাইয়াকে আটকে রাখার জন্য তুলি যথেষ্ট। কাপা কাপা হাতে দরজাটা ঠেলে আদ্রর রুমে ঢুকলো তুলি। নীরবতায় ছড়াছড়ি পুরো রুম জুড়ে। তুলির বুকের দুপুকানি বেড়ে গেল। ব্যালকনি থেকে একটা শীতল হাওয়া ছুঁয়ে দিল। এলোমেলো করে দিয়ে গেল কয়েকটা চুল। চারিদিকে নজর বুলিয়ে তুলি ব্যালকনির দিকে পা বাড়ালো। বাতাসের দাপটে সাদা পর্দাগুলো উঠছে বাধাহীন। আকাশটা হুট করে কালো মেঘে ঢেকে গেছে। হয়তো বর্ষণ হবে, তুমুল বেগে বর্ষণ। শীতল হাওয়া তারই বার্তা বয়ে চলছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিল তুলি। ব্যালকনির দরজা লাগিয়ে রুমে আসতেই চোখে পড়লো সদ্য শাওয়ার নিয়ে আসা আদ্রকে। সাদা একটা গেঞ্জি পরে আদ্র চুলের পানি ঝাড়ছে হাত দিয়ে। রুমে কারো উপস্থিত আবাস পেয়েও ফিরে তাকালো না। বাধ্য হয়ে তুলি ভীত সন্ত্রস্ত হয়ে এগোতেই আদ্রকে কতগুলো জরুরি ফাইল নিয়ে বসে পড়লো চেক করতে। গতকাল হসপিটাল থেকে ফাইলগুলো নিয়ে এসেছিল। বাইরে নজর রেখে দুর্বোধ্য হেসে বলল, আজ হসপিটাল থেকে লেকের পাশের রাস্তা দিয়ে ব্যাক না করলে কখনোই জানতে পারতাম না আমার তুলা আমাকে মিথ্যে বলে। যন্ত্রণাদায়ক পীড়ন ছড়িয়ে পড়ল তুলির সারা শরীরে। আদ্রর অভিমান মিশ্রিত দৈবাত বাক্যটা তার মন মেনে নিতে পারল না। হাও মাও করে শব্দ করে প্রচন্ড জোরেই কেঁদে উঠল। ছুটে এসে সব কটা ফাইল ফেলে দিল ফ্লোরে। বাচ্চাদের মতো গুটি গুটি মেরে জায়গায় খুঁজতে লাগলো আদ্র প্রশান্ত বুকে। হতভম্ব হয়ে গেল আদ্র। কয়েক পলক স্তম্ভিত থেকে নিজেই তুলির কোমল দেহটাকে বুকের সাথে মিশিয়ে নিল। ভেজা অনুভব করলো বুকের এক পাশে। তুলির মাথায় হাত রেখে কানের কাছে করুণ স্বরে ফিসফিস করে বলল, হৃৎপিণ্ড বরাবর মাথা রেখে কাঁদছো তুমি তুলি? আমার রক্তাক্ত হৃৎপিণ্ডের আর্তনাদ কি শুনতে পাচ্ছ তুমি? যদি পারো তাহলে কাঁদবে না প্লিজ, ভীষণ কষ্ট হয় আমার। কথাগুলো কর্ণগোচর হতেই তুলির কান্নার ভ্যাগ কমে এলো। থেমে গেল একটা সময়। অশ্রুসিক্ত কণ্ঠে বুকে মুখ গুজে বলে উঠল, কোনোদিনও আর মিথ্যা বলবো না আদ্র, কোনোদিনও না। আপনি আমার সাথে রাগ করে থাকবেন না, ভালোবাসা বন্ধ করবেন না। তুলির অশ্রু ভেজা কণ্ঠে বোকা বোকা কথা শুনে স্মিত হাসলো আদ্র। ফ্লোরের দিকে নজর ঠেকাতেই দৃষ্টি করুণ হয়ে এলো। ছড়িয়ে ছিটিয়ে আছে ফাইলগুলো। প্রত্যেকটা ফাইল খুবই জরুরি। আদ্র ফাইলগুলোর দিকে তাকিয়ে তুচ্ছ করে মনে মনে বলল, আমার বুকে থাকা মেয়েটা আমার কাছে তোদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তোদের না হয় কষ্ট করে আবার গুছিয়ে নিব, কিন্তু আমার তুলাকে ছাড়া আমি অগোছালো হয়ে পড়ব। তুলিকে বুকে জড়িয়ে বিছানায় শুয়ে পড়লো আদ্র। আদ্র হাতে মাথা রেখে লজ্জায় চোখ বুজে রইল তুলি। আবেগের বশে যেন হুঁশ হারিয়ে ফেলেছিল কিছুক্ষণের জন্য। এখন লজ্জায় বুকে হাতুড়ি ফেটা হচ্ছে। নিচ থেকে আদ্রর এতটা কাছে এসেছে যা তুলির জন্য এভারেস্ট জয় করার সমান। নিজের হাতের মুঠোয় তুলির একটা হাত পরে নিল আদ্র। পুরো রুমে শীতলতা। বৃষ্টি ইতিমধ্যে দরনির বুকে আশ্রে পড়েছে প্রবলভাবে। তুলির সারা শরীর শিওরে উঠল।
ছোট দেহে কিছুটা ভার অনুভব করলো। ঠান্ডার মাঝেও ঘামতে লাগলো দেহ। কলেজ ড্রেসটা পুনরায় ঘামে ভিজতে লাগলো। এইবার টনক নড়ল তুলির। আদ্র গা থেকে মিষ্টি একটা গ্রান নাকে ধোলা দিতেই লজ্জায় শুকছে গেল। এতক্ষণ অবধি ঘামার্ত ড্রেস নিয়ে আদ্রর সাথে মিশেছিল, ব্যাপারটা কেমন জঘন্য। আদ্র বোধ হয় মনে মনে তাকে খাটাস উপাধি দিয়েছে। তুলি উঠে যাওয়ার প্রয়াস করতে আদ্র হাত চেপে ধরল। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল তার। কোথায় যাচ্ছ? ফ্রেশ হব। আর একটু পরে যেও। কলেজ ড্রেসটা ময়লা হয়ে আছে, ঘামে ভিজে। তো কপট রাগ দেখিয়ে প্রশ্ন করলো আদ্র। হাত টেনে তুলিকে নিজের কাছে নিয়ে আসলো। গালে সুখ ছোট ছুঁয়ে দিতেই তুলি কম্পমান হাতে খামছে ধরলো আদ্রর বুকের কিছুটা অংশ। নিষ্পলক চেয়ে রইল আদ্র তুলির অস্থিরতা মাখা মুখশ্রীতে। ক্ষীণস্বরে আওড়ালো, ঘামে চুপচুপে কালো ড্রেসে পরন্ত এক দুপুরে তোমাকে প্রথম দেখেছিলাম তুলা। অতিশয় বিস্মিত হলো তুলি। চোখ বুজে থেকে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। নিঃশ্বাসের উত্তাপে কণ্ঠনালী শুকিয়ে এলো আদ্রর। শীত ধারা বেগ গড়িয়ে গেল শীতল স্রোত। তুলির কোমর আঁকড়ে ধরে একদম কাছে টেনে নিল। গম্ভীর স্বরে ডাকলো, লুক অ্যাট মি তুলা। পলক ঝাপটিয়ে আখিদয় মেলল তুলি। নিমেষে আটকে পড়ল আদ্রর চোখের মাদকতায়। চোখ দুটো অদ্ভুত মুগ্ধতায় ফুটে আছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। গভীর চাহনি আদ্রের। অন্তরটা কেমন ভয়ঙ্কর অনুভূতিতে নড়ে উঠছে। চোখ সরাতেই আদ্র নেশা মিশ্রিত স্বরে বলে উঠল, যদি তোমাকে একটু গভীরভাবে ছুঁয়ে দেই তোমার মন কি কষ্ট পাবে তুলা? বাক্য হারা হয়ে গেল তুলি। বক্ষস্থল কেঁপে উঠল নির্দারুণ ভাবে। এ কেমন হৃদয় নিংড়ানো প্রশ্ন করে বসলো আদ্র। শহর কাটিয়ে প্রকৃতি ছায়ারোহ রূপে সেজে উঠেছে। দুপুর থেকে তুমুল ব্যাগ হওয়ায় বর্ষণ নিজের তেজি রূপ কমিয়েছে বেশ কিছু সময় পূর্বে। ফলস্বরূপ গাছের পাতা বেয়ে ঝরে পড়ছে জলধারা। হাতে খাবারের প্লেট নিয়ে রুমে আসলো রুদ্র। দৃষ্টি বিছানার দিকে ফেলতেই চোখে ফুটে উঠল তুলির এলোমেলো রূপ। পরনের শাড়িটা গায়ের কিছু অংশ থেকে সরে গিয়ে ফ্লোরে ছুঁয়ে আছে। চোখ বুঝলো আদ্র। অনুভব করলো হৃদয় পটে হানা দেওয়া কালবৈশাখী তাণ্ডব। কিয়ৎক্ষণ বুঝে রাখা নেত্রযুগল মেলে খাবারের প্লেটটা টি টেবিলের ওপর রাখলো। ফ্লোরে হতেই শাড়ির আঁচলটা হাতে নিয়ে তুলির শরীরে জড়িয়ে দিল অতি সন্তর্পণে। নয়তো মেয়েটার ঘুম থেকে জেগে নিজেকে এমত অবস্থায় দেখে আটকে উঠত, লজ্জায় উদ্বিগ্ন হয়ে উঠত। এছাড়াও মেয়েটার বিধ্বস্ত এলোমেলো রূপে ঘোর লেগে আসছিল আদ্রর। ঘুমন্ত তুলিকে সম্মতি ব্যতীত স্পর্শ করার অপরাধ সে করতে চায় না। তুলির তৈলাক্ত মুখশ্রীর দিকে তাকিয়ে ক্ষীণ হাসির ঝলক দেখা দিল আদ্রর ঠোঁটের কোণে। লজ্জা যেন মেয়েটার নিজের মধ্যে প্রখরভাবে বহন করে চলছে প্রতিনিয়ত। তুলি দুর্বল প্রকৃতির, খুবই দুর্বল। গভীরভাবে ছুঁয়ে দেওয়া কথা শুনে কেমন চুপসে গেল। লজ্জায় ঢলে পড়েছিল আদ্রর বুকে। জ্ঞান হারিয়েছিল অতিরিক্ত চিন্তায়। আদ্রর তখন পাগল প্রায় হওয়ার অবস্থায়। সায়রা বেগম আমরিন দৌড়ে এসেছিল রোমে। তুলিকে অচেতন অবস্থায় আবিষ্কার করে আটকে উঠছিল। জ্ঞান ফেরার পর তুলি জড়তার সংকোচ, লজ্জায় আবারও জ্ঞান হারানোর পথে। শেষমেশ সে কিনা লজ্জায় হুঁশ হারিয়ে বসলো। সবাই কিনা কি ভাবলো। আর আদ্র মনক্ষুণ হতে হয়নি তো। চিন্তায় তুলির কারোর সাথে একটা কথাও বলেনি। ক্লান্ত শরীর নিয়ে পাড়ি জমিয়েছিল ঘুমের রাজ্যে। কানের কাছে মুখ নিয়ে নরম সুরে ডাকলো আদ্র। বার কয়েক ডাকার পর তুলি নড়ে চড়ে উঠল। নিজের অতি কাছের আকস্মিক আদ্রকে দেখে হকচকিয়ে গেল। নিজের দিকে তাকিয়ে দেখলো শাড়ি ঠিক আছে কিনা। তখনই দেখলো একদম ঠিকঠাক। তুলি খুব করেই চমকালো, কারণ শাড়ি পরে ঘুমানো এই প্রথম। নিজেকে এতটা গোছানো দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছেতে বাকি নেই। আদ্র রোমের লাইট জ্বালিয়ে দিল। নীল আকাশটা লালিমায় চেয়ে গেছে। কিছুটা দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে। শাড়ি সামনে ধীর পায়ে বিছানা ছাড়লো তুলি। ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে দেখলো আদ্র সোফায় বসে আছে, দুহাত কপালে ঠেকিয়ে। অন্তরটা মুছড়ে উঠল তুলির। আদ্রর পাশে বসে ব্যাকুল কণ্ঠে ডাকলো, ডাক্তার সাহেব।
হুশ। ঠোঁটে আঙ্গুল দিয়ে তুলিকে চুপ করিয়ে দিল আদ্র। নরম ঠোঁটে আদ্র স্পর্শে তুলি রন্দে রন্দে শিহরণ বয়ে চলেছে। উষ্ঠদয়ে এগিয়ে আনলো আদ্র। তুলির হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে হতে লাগলো। কাছে আসতে দেখে আদ্রর হাতে নখ বিঁধে আঁকড়ে ধরলো শক্ত করে। একটা শব্দ করলো না আদ্র, বরং অধৈর্যকল গভীরভাবে ছুঁয়ে দিল তুলির ললাটে। ধপ করে চোখ পেলল তুলি। লজ্জায় মাথা নত করতেই চোখে পড়ল আদ্রর বর্ষা হাতের পিঠে বিন্দু বিন্দু রক্ত। তুলির হৃদয়ের ব্যথার সঞ্চার হলো। নিজের নখের দিকে চাইতে স্তব্ধ হয়ে গেল। নখগুলো খুব বড় হয়ে গেছে। সে যে কেউ দেখলে বলবে কতকাল হয়তো নখ কাটে না মেয়েটা। মন খারাপ করে আদ্রর দিকে তাকালো। চক্ষুদয়ে আটকালো আদ্রর মুগ্ধকর হাসি। মন জড়িয়ে গেল নিমেষে। পরক্ষণে হাতের কথা ভেবে প্রশান্তিটা উবে গেল। অথচ আদ্র হাসিটা ধরে রেখেছে। তুলির পাশ থেকে উঠতে উঠতে বলল, মন খারাপ করো না বউ, ব্যথা লাগেনি আমার। দুপুরের জন্য রাগ করিনি আমি। হাতটা ধুয়ে আসি, তোমাকে খাইয়ে দিব। খাওয়ানো শেষে তোমার ডাইনি নখগুলো কেটে দিতে হবে। এই নিয়ে দুইবার হামলা করলো আমার উপর। মুহূর্তে তুলি ছোটে লজ্জালু রেখা দেখা দিল। মুখ অন্যদিকে ফিরিয়ে হাসলো সে, যা আদ্রর চক্ষুগোচর হলো অনায়াসে। হাত ধুয়ে এসে তুলির পাশে বসলো আদ্র। প্লেট হাতে নিয়ে ভাত মাখিয়ে এক লোকমা তুলির মুখের সামনে ধরলো। তুলি একবার ভাবলো এই অসময়ে খাবে না, কিন্তু তার ডাক্তার সাহেবের হাতে খাওয়ার সুযোগটা সে কখনই মিস করতে চায় না। হা করে মুখে পুরে নিল খাবারটা। কিছু একটা মনে পড়তে চিবোতে চিবোতে বলল, আপনি খেয়েছেন? না। আদ্র জবাবে তুলি করুণ চাহনি নিক্ষেপ করলো। আর আদ্র উপহার দিল ঠোঁটের উষ্ণ ছোঁয়া। তুলির গালে পরশ বুলিয়ে বলে উঠল, হসপিটালের ক্যান্টিনে নাস্তা খেয়েছিলাম, রাতে খেয়ে নিব। তুলি মৃদু হাসলো। আদ্র হাতে প্লেটের পুরো ভাত খেয়ে শেষ করলো। প্লেটের নিচে রেখে এসে আদ্র নীল কাটার দিয়ে তুলির সামনে হাঁটু গেড়ে বসলো। সযত্নকারী সবগুলো নখ কাটতে কাটতে বলে ওঠে, আমাকে দেখার তৃষ্ণা যেন তোমার কখনো না ফুরায় তোলা। তুলি স্তম্ভিত হয়ে পড়ল। এতক্ষণ তার নয়ন দুটো গভীরভাবে পর্যবেক্ষণ করেছিল আদ্রকে। ইস, ধরা পড়ে গেল। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। রাফিদ সাহেব, সায়রা বেগম, আমরিন, আফসানা, তৌফিক সাহেব বসে আছেন। তুলি আড়ষ্টতা নিয়ে বসে আছে মায়ের পাশে। 10 মিনিট অতিবাহিত হতে আদ্রকে ডেকে পাঠানো হয়েছে। এখনো আসার কোনো নাম নেই। আদ্র তো এমন উচ্ছৃঙ্খল নয়, এটা সবারই জানা। তবুও কেন আসছে না বুঝতে পারছে না রাফিদ সাহেব। সায়রা বেগম ফের ডাকতে যাওয়ার উদ্দেশ্যে উঠতে যাবে, ঠিক তখনই সিঁড়ির দিকে চোখ গেল সবার। বড় বড় পা পেলে নিচে নেমে আসছে আদ্র। সিঙ্গেল সোফাটায় বসে বসে বলল, সামান্য লেট করার জন্য দুঃখিত আমি। কয়েকটা পেশেন্টের ফাইলগুলো চেক করা খুব জরুরি ছিল, শেষ না করে উঠতে পারছিলাম না। তৌফিক সাহেবের কপট রাগ হলেও মুখে কিছু বললেন না। ওনার রাগ একটা জায়গায়। এভাবে কেন নিয়ে আসলো তার মেয়েকে? যদিও আদ্র সম্পূর্ণ অধিকার আছে তার মেয়ের ওপর, তবুও তার রাগ হচ্ছে। আদ্র ভালো ছেলে হলেও ওনার কাছে এখন আদ্রকে একরোখা ঘাড়তারা মনে হচ্ছে। সবাইকে মৌনমুখে বসে থাকতে দেখে আদ্র নিজেই সবার উদ্দেশ্যে বলল, আপনাদের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানিয়েছি। আপনাদের কি উচিত নয় এখন আমার অতি সামান্য একটা সিদ্ধান্ত মেনে নেওয়ার? আমি চাই কালই আমাদের বিয়ের রেজিস্ট্রি হোক। উপস্থিত সকলে চমকিত নয়নে চাইল আদ্রর দিকে। কালমানি সবার চমকপ্রদ দৃষ্টি দেখে আদ্র তুলির দিকে তাকালো। ঝটপট দৃষ্টি সরিয়ে নিল তুলি। তৌফিক সাহেব কিছুটা উছানো স্বরে বলে উঠল, এত জলদি মেনে নিতে পারছি না তোমার সিদ্ধান্ত আদ্র। বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো তুলি। বাবার দিকে কাতর চোখে চাইতে গিয়েও পারল না সংকোচে। আদ্র দু ঠোঁট প্রসারিত করেই বলল, কেন পারবেন না খালু? আপনার কি আমাকে আপনার মেয়ের জন্য বিশ্বাসযোগ্য মনে হয় না? যদি না হয় তবে আমি আজ আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো। একটা মেয়ের জন্য তার বাবাই রাজা, আমি না হয় আপনার রাজকন্যা রাজপুত্র হয়ে দেখাবো। সর্বশেষে এটাই বলবো, আমার কাছ থেকে তুলিকে আর দূরে রাখবেন না প্লিজ। প্রচন্ড অবাক হলো সবাই। আদ্রর শান্ত স্বরে কথাগুলো তৌফিক সাহেবের মন গলিয়ে দিলেন।
ঠোঁট ছাড়িয়ে হাসলেন তিনি। তুলির সুখে কাঁদতে ইচ্ছে করলো। আদ্র মতো একটা পুরুষ তার কল্পনাও ছিল না, অথচ না চাইতেও পেয়ে গেল ভাগ্য। তুলির ভাগ্যে এত সুখ তুলির কাছে অনাকাঙ্ক্ষিত। আদ্রর দিকে নিষ্পলক তাকিয়ে রইল। তৌফিক সাহেব, রাফিদ সাহেব কালকের অনুষ্ঠানে নিয়ে আলোচনায় বসে পড়লেন। কম সময়ে বিরাট আয়োজন করতে হবে। একমাত্র ছেলে ও মেয়ের বিয়ে বলে কথা। আজ তুলির বাবা মাও এখানে থাকবেন। অনুষ্ঠান এই বাড়িতেই হবে। নিকট আত্মীয় স্বজন সবাইকে ফোন করে কাল সকালে উপস্থিত হতে বলা হয়েছে। রেজিস্ট্রি হবে কাল রাতে। ইনশিতাকে এখনই চলে আসার জন্য বলে দিয়েছেন সায়রা বেগম। মেয়েটা তো শুনেই খুশিতে আত্মহারা। ড্রাইভারকে নিয়েই বেরিয়েও গেছে। রনককে বলে দিয়েছে ব্যাগ প্যাক করে যেন চলে আসে। শুনেই সায়রা বেগম কয়েক দফা বকেছে ইনশিতাকে, কিন্তু বিশেষ লাভ হয়নি। প্রিয় মানুষ, প্রিয় ভাইয়ের বিয়ে, এটা তার জন্য জীবনের সবচেয়ে বড় খুশির খবর। ইনশিতা ও আমরিনের জীবনে ভালোবাসার মানুষ থাকলেও প্রিয় মানুষ কেবলই তাদের ভাই। সারা বাড়িতে উৎসব মুখর পরিবেশ। সময় 11টায় কাটায়। এসে স্থির হলো মাত্র। পায়েল, অন্তু, সাগর, রিমি সব 10টার দিকে এসে হাজির। আসা মাত্রই অন্তু, সাগর কাজে লেগে পড়েছে। রিমি, পায়েল, আমরিন রুমে আড্ডা জমিয়েছে জম্পেশ। ওপর থেকে হাসির কলরব ভেসে আসছে খুব। সাগর ডেকোরেশনের কাজে দেখছিল। অন্তু আফসোসের সহিত বিড়বিড় করলো, ছেলে হয়ে ফেসে গেলাম, নয়তো আমিও আড্ডা দিতে পারতাম। কথাটা কর্ণগোচর হলো সাগরের। পিক করে হেসে উঠল। অন্তুর কাঁধে চাপড় দিয়ে বলল, পায়েল ডাকিনীর মতো কেউ না আসুক তোর জীবন সঙ্গিনী হয়ে, না হলে বউর হাতে মার খেতে খেতে পটল তুলতে হবে তোর। মাথা দুলিয়ে হাসলো অন্তু। কাজ দেখতে দেখতে আনমনে আওড়ালো, ডাকিনীটাই ভীষণ প্রিয়। স্টেজ সাজানো আয়োজন দেখে ঘরে আসলো আদ্র। রোমের কোথাও তুলিকে দেখতে পেল না। আমরিনের রোমে থেকে শোরগোল কানে আসতেই সেদিকে পা বাড়লো। দরজার সাথে হেলান দিয়ে গাঢ় দৃষ্টি নিবদ্ধ করলো। পা গুটিয়ে বসে থাকা তুলির পানে। রিমি ব্যঙ্গ স্বরে প্রশ্ন করলো, কি চাই? বউ চাই। আদ্র নির্বিকার জবাবে চোখ কপালে উঠে গেল সবার। তুলি লজ্জায় পা দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরলো। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, ডাক্তার সাহেব আপনি এত লজ্জাহীন বেহায়া কেন? পায়েল ভ্রুকুচকে বলল, নিতে হলে আমাদের ট্যাক্স দিতে হবে। ওকে ডান, চোখ বন্ধ কর তোরা সবাই, সারপ্রাইজ আছে তোদের জন্য, ঠিক 5 মিনিট পর খুলবি। সবাই খুশিতে গদগদ হয়ে চোখ বন্ধ করে নিল। আখিদয় বুঝতেই তুলি শূন্যে ভাসতে লাগলো। ঠাওর করে নিল আদ্র চাল। আদ্র গলা জড়িয়ে ধরে আমতামতা করে বলে উঠল, এটা ঠিক হয়নি ডাক্তার সাহেব। তোমার জন্যই বেঠিক নিয়মে চলতে হলো বউ। রঙিন কৃত্রিম আলোয় ঝলঝল করছে আদ্রদের বাড়ির চারপাশ। কালো লেহেঙ্গাটা পরে তুলি বের হয়ে এলো ওয়াশরুম থেকে। বেশ ভারী লেহেঙ্গাটা। তুলির মনে হচ্ছে তার ওজনের চেয়েও দ্বিগুণ ওজন এই অত্যাধুনিক সুন্দর লেহেঙ্গাটা। পায়েল, রিমি, আমরিন, ঝুমু সকলেই বসে বসে তুলির অপেক্ষা করছে। তুলি বেরোতেই সবার নজর গিয়ে পড়লো তার উপর। পায়েল এগিয়ে গিয়ে হাত টেনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল তাকে। গায়ের গহনাগুলো পরিয়ে দিল এক এক করে। খুব হালকা মেকআপে ফুটিয়ে দিল তুলির অন্যরকম এক সৌন্দর্য। রিমি অনেক শুনেছে শ্যামলা বনের মেয়েদের সাজলে অদ্ভুত মুগ্ধতা ফুটে ওঠে চেহারায়। তুলিকে না দেখলে কথাটা শোনা থেকেই যেত তার। সবাই একগাল হেসে বলে উঠলো মাশাল্লাহ। তুলি লজ্জা পেল না, বরং সবার সাথে তাল মিলিয়েই হাসলো। আর শীতে নিজের প্রতিবিম্ব অবলোকন করলো এক পলক। আচ্ছা, আদ্রর প্রতিক্রিয়া কেমন হবে তুলিকে এই রূপে দেখে? তুলির বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আজ চিরকালের জন্য সে আদ্রর হয়ে যাবে। সব সুখ এত দ্রুত কেন ধরা দিচ্ছে তুলির আঁচলে? তার তো এত সুখের লোভ নেই, শুধু একটা সুখের আবদ্ধ থাকতে চায় তুলি, তা হলো আদ্র নামক সুখ। সকালে একবার আদ্রকে দেখেছিল, তারপর আর দেখা হয়নি। তুলির মনটা ভীষণ চটপট করছে আদ্রকে এক পলক দেখার আকুলতায়। ইচ্ছে করছে এখনই ছুটে গিয়ে দেখে আসুক বরবেশে আদ্রকে। এই অপেক্ষার প্রহর সইছে না তুলির। সময়টা বেশ দীর্ঘ মনে হচ্ছে তার নিকট। সত্যিই কি সময়টা দীর্ঘ, নাকি তুলির অন্তঃস্থলে প্রিয় মানুষের জন্য উৎপতিত হওয়া তোলপাড়? অবশেষে অপেক্ষার প্রহরের সমাপ্তিটা আনলো ইনশিতা। দরজা ঠেলে বলে উঠল, তুলিকে নিয়ে নিচে আসো সবাই।
রেজিস্ট্রির জন্য ডাকছে। এত সময় অবধি তুলির অপেক্ষা করতে কষ্ট হলো। এই মুহূর্তে বুকটা ভীষণ ধুকপুক করছে, যেন অশনিপাত হচ্ছে বুকের মাঝে। আমরিন এগিয়ে এসে তুলিকে টেনে দাঁড় করিয়ে হাঁটা ধরলো। এক একটা কদম তুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে চিরতরে আদ্রর কাছে। তুলিকে বসানো হলো সাদা পর্দার এক পাশে। আদ্রকে দেখার চেষ্টা ঘিরে ধরলেও মাথা তুলে তাকানোর সাহস হলো না তুলির। উপলব্ধি করতে পারছে সামনে বসা সুদর্শন যুবকের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। শত চেষ্টা করেও মনকে আটকাতে পারল না তুলি। মাথা তুলতে শির ধারাবে গড়িয়ে গেল শীতল এক স্রোত। এ কেমন মোহনীয় দৃষ্টি! সাদা পর্দা ভেদ করে আদ্রর মাদকতাময় দৃষ্টি তুলির সর্বাঙ্গে ছুঁয়ে যাচ্ছে অদৃশ্যভাবে। দুটো হৃদয় একসাথে বয়ে যাচ্ছে ঝড়। রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতে বাবা মা আহানের দিকে একবার তাকালো তুলি। সবার মুখে হাসির ঝলক। কাপা কাপা হাতে তুলি কলম তুলে সাইন করে দিল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল সঙ্গে সঙ্গে। তুলি কাঁদতে ইচ্ছে করছে, স্বপ্ন লাগছে সবকিছু। মাথার ওপর হাজারো তারারা ঝলমল করছে আজ। বাগানের এক পাশ হতে এক স্নিগ্ধ হাওয়া ছুঁয়ে গেল দেহে। গুরুজনরা চলে গেলেন বাড়ির ভেতর। বাগানে উপস্থিত রয়ে গেল বন্ধুমহল ও আদ্রর কাজিনরা। সেই সাথে এখনো সাদা পাতলা পর্দার দুপাশে রয়ে গেল দুটো মানুষ। সাদা পর্দা সরিয়ে দিল আদ্র। নতমস্তকে থাকা তুলির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। নিজের পায়ের কাছে আদ্রকে দেখে তুলি স্তম্ভিত, অতিশয় বিস্মিত। পা নাড়াতে গিয়েও নাড়ালো না। যদি বেসামাল আদ্র গায়ে লেগে যায়। উপস্থিত সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। তুলির চিবুকে হাত রেখে মুখটা নিজের সামনে ধরলো আদ্র। নিমেষেই নীল বর্ণের চোখে ধরা দিল এক লজ্জায় রাঙা মুখ। তৃপ্তিতে চোখ বুজে আসলো আদ্রর। ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, নাম? হক চকিয়ে গেল তুলি। হে কেমন অদ্ভুত প্রশ্ন! তার নাম কি আদ্র জানে না? প্রগাঢ় ভাবে আদ্রর দিকে চাইতেই অদ্ভুত মুগ্ধতা খেয়ে গেল মনের আনাচে কানাচে। কি সুন্দর হাসি আদ্রর ঠোঁটে। তুলি আলতো স্বরে জবাব দিল, ইশতাক তুলি। আদ্রর ঠোঁটের হাসিটা বিস্তার হলো। ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, কুমিল্লার তুলা? মৃদু কেঁপে উঠল তুলি। অবাক চোখে তাকালো আদ্রর মুখের দিকে। দু ঠোঁট প্রসারিত করে নিচে সরিয়ে বলল, আদ্রের তুলা। সবাই হইচই করে উঠল তুলির কথায়। অন্তত রীতিমতো শীষ বাজাতে শুরু করে দিয়েছে। তুলির পায়ে এক জোড়া পায়েল পরাতে পরাতে আদ্র প্রশ্ন করে, আপনি আমার প্রাণনাশিনী হয়ে উঠেছেন তা কি আপনি জানেন, কুমিল্লার তুলা? তুলি থমকালো কয়েক সেকেন্ডে। প্রাণনাশিনী? তুলি সমীকরণ মিলাতে চাইলো ঠিক কতটা ভালোবাসলে কারো প্রাণনাশিনী হওয়া যায়। বাগানের এক পাশে খাবারের আয়োজন করা হয়েছে। তুলি বসেছে আহানের পাশের চেয়ারে। আজ ভাইয়ের হাতে খাবে বলে পণ করেছে মনে মনে। আহান সম্পর্কে খালাতো ভাই হলেও তুলিকে সর্বদা আপন ভাইয়ের মতোই আগলে রেখেছে। বড় টেবিলটায় এক এক করে বসে পড়লো পায়েল, রিমি, অন্তু, নিভি সকলে। আদ্র কালো শেরওয়ানের হাতা গুটিয়ে বসলো তুলির মুখোমুখি। আহানের হাতে তৃপ্তির সহিত খাবার খেয়ে যাচ্ছে সে। তা দেখে স্মিত হাসলো আদ্র। তুলির গলায় গামের বিন্দু চোখে পড়তেই বড় টেবিলের প্যানটাকে ঘুরিয়ে দিল তুলির দিকে। তুলি বিস্ময়কর দৃষ্টিতে চাইলো। অতঃপর দেখতে পেল পায়েল, রিমি, অন্তু, নিভির, সাগর সবাই প্লেটে খাবার নিয়ে আদ্রর চেয়ারের পাশে গোল হয়ে বসে আছে। প্রচন্ড অবাক তুলি। অন্তু, পায়েল, রিমি সবাই একে একে এক লোকমা ভাত আদ্রর দিকে এগিয়ে দিল। স্বাচ্ছন্দ্যে খেয়ে নিল আদ্র। তুলির চোখ জুড়িয়ে গেল এমন দৃশ্য দেখে। আমরিন ক্যামেরা বন্দি করে নিল মুহূর্তটা। তুলি কানে কানেই বলল, জানিস ভাইয়ার বন্ধুগুলো ভাইয়াকে ভীষণ ভালোবাসে। এই মুহূর্তটার জন্য কতগুলো বছর ধরে অপেক্ষা করছিল ওরা। মেডিকেলে থাকতে ডিসাইড করেছিল যার বিয়ে হবে তার বিয়েতে পুরো বন্ধু মহল তাকে নিজ হাতে খাইয়ে দেবে। তুই তো শুধু এই দৃশ্যটা দেখছিস। একবার রিমা আপুর জ্বর হয়েছিল, সামান্য জ্বরে কি কান্নাটাই না করেছিল সাগর ভাইয়া, পায়েল আপু, অন্ত ভাইয়া। ভাইয়ার নিবিড় তো এক পাও নড়ায়নি রিমি আপুর বাড়ি থেকে। যতদিন না রিমি আপু সুস্থ হয়েছে সবাই রিমি আপুরই বাড়িতেই ছিল। তুলির ডাগর ডাগর আঁকিদয়ে খুশির অশ্রু দেখা দিল। মন থেকে দোয়া বেরিয়ে এলো।
অটুট থাকুক বন্ধুত্ব। রাত 12টা বাজে। তুলিকে অপেক্ষা করানো ঠিক হবে না ভেবে ছাদ থেকে নেমে এলো আদ্র। দরজার সামনে নিজের দূরত্ববাজ বন্ধু বান্ধবীর দেখে ভ্রু কুচকে এলো তার। তৎক্ষণাৎ মৃদু হেসে বলল, লাভ নাই, দরজা ছেড়ে দাঁড়া সবগুলো। তোদেরকে টাকা দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবো নাকি? ভবিষ্যতের জন্য পই পই করে টাকা জমাতে হবে। নিবিড় আদ্রকে জড়িয়ে ধরে পকেটে কিছু একটা দিয়ে বাঁকা হেসে বলল, আমাদের তরফ থেকে মূল্যবান উপহার। সন্দেহান চোখে চকিত চাইল আদ্র। সবগুলোর মুখে মিঠি মিঠি হাসি। অন্তু দাঁত কেলিয়েই বলে উঠল, শুন আদ্র, এই উপহারে আমি 1 পয়সাও দেইনি। আমি এতটাও খারাপ না। আমি তো উপহার হিসেবে উপদেশ রেখেছি তোর জন্য। চোখ ছোট ছোট করে তাকালো আদ্র। অন্তু শুকনো একটা ঢোক গেলে কিছুটা পালানোর প্রস্তুতি নিয়ে বলে উঠল, বউ কিন্তু পিচ্ছি, ডাক্তার হয়ে অবিচার করিস না, সামলে। ব্যাস এতটুকুতেই থেমে গেল অন্তু। আদ্র অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। পায়ের জুতা খুলে হাতে তুলে ছুঁড়ে মারলো অন্তুর দিকে। তার আগে অন্তু সিঁড়ি ডিঙিয়ে এক দৌড়ে বাহিরে। পায়েল রিমি হাসতে হাসতে দপ করে বসে পড়লো ফ্লোরে। নিবিড় সাগর অল দ্য বেস্ট জানিয়ে কেটে পড়লো পায়েল রিমিকে নিয়ে। বাহিরের হাসির শব্দে তুলি কান খাড়া করে রেখেছিল। দরজা খোলার শব্দে নিজেকে গুটিয়ে নিল। হুট করে হৃদস্পন্দন কেমন দ্রুত গতিতে ছুটতে শুরু করলো। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসতে লাগলো ক্রমাগত। আদ্র তুলির দিকে এক নজর তাকালো। কাবার থেকে একটা কালো রঙের জামদানি শাড়ি বের করে কোমল স্বরে বলল, লেহেঙ্গাটা তোমাকে অস্বস্তি দিচ্ছে, খুলে শাড়িটা পরে আসো। তুলি দৃঢ় পায়ে হেঁটে এসে বিনা বাক্যে আদ্র হাত থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দরজায় হেলান দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো কয়েক সেকেন্ড। শাড়িটা নিতেই তীব্রভাবে হাতটা কাঁপছিল। মনে হচ্ছিল এই বুঝেই ছুঁয়ে দেবে আদ্র, আর লজ্জায় নেতিয়ে পড়বে তুলি আদ্রর বক্ষে। কিছুক্ষণ বাদে শাড়ি পরে বেরোতে সামনে একটা হাত বাড়িয়ে দিল কেউ। কর্ণকুহরে এলো, হাতটা আঁকড়ে ধরে তোমাকে কয়েক কদম আমার সাথে চলতে হবে বউ। তুলি থমকালো না। আজ বহু কষ্টে নিজেকে কিছুটা শক্ত রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। লজ্জায় প্রতিবার দমে যায়। আজ একটুও দমাতে ইচ্ছে করছে না তার। আদ্রর বুকে নিবিড় ভাবে লেপ্টে থাকার প্রলোভ ইচ্ছে জেগেছে মনে। নিঃসংকোচ আদ্র হাতে হাত রাখলো। মুঠোয় পুড়ে নিল আদ্র হাতটা শক্ত করে। সিঁড়ি বেয়ে দুজন ছাদের দরজায় উপস্থিত হলো। বিস্ময়ে হতবাক হয়ে পড়ল তুলি। পুরো ছাদে জ্যোৎস্নার আলো ছড়িয়ে আছে। আকাশ জুড়ে হাজারো তারার বিচরণ। তুলির মনে পড়ে গেল আদ্র পুরো গভীর রাতে তাকে আকাশের তারার মেলার সঙ্গী হিসেবে চেয়েছিল। ছাদের দরজা লাগিয়ে দিল আদ্র। তুলি অপলক তাকিয়ে রইল বিস্তার আকাশে। ছাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে আকস্মিক হাতের স্পর্শ পেয়ে তুলির ভেতরে উতাল পাতাল ঢেউ গর্জে উঠল। প্রথমবার আদ্রর এত গভীর স্পর্শে তুলির মন নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। আদ্র সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়লো। তুলির পেটে হাতের বিচরণ গভীর করলো। ভিতরটা অস্থির হয়ে উঠেছে তার। কানের পিঠে চুমু খেয়ে পিছলে স্বরে প্রশ্ন করলো, ভয় পাচ্ছ? তুলির মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, মুহূর্তে তুলির পেটে বিচরণ করা হাত থেমে গেল। বুকটা ধুক করে উঠল তুলির। আদ্রর আকস্মিক দূরে সরে যাওয়া মেনে নিতে পারলো না। তড়িঘড়ি কেন পিছু ফিরে আদ্রর বুকে মাথা রাখলো। মনে সঞ্চারিত সব লজ্জা জলাঞ্জলি দিয়ে ঠোঁট ছুঁয়ে দিল আদ্রর বুকে। অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করলো আদ্র। হৃদয়ের শীতল স্রোত অনুভব করলো। বেসামাল হয়ে পড়লো মন অনুভূতি। তুলির খালি কোমরে হাত রেখে উঁচিয়ে তুললো তুলিকে নিজের সম্মুখে। তড়িৎ বেগে কেঁপে উঠল তুলি। চক্ষুদয় আদ্রর নেশাক্ত আখি জগলে রাখিতেই ভিতরটা এলোমেলো হয়ে যেতে লাগলো। আদ্র গাঢ় স্বরে বলে উঠল, এটা কি করলে তোলা? আমার এত বছরের অপেক্ষার ইতি টেনে দিলে, লাগামহীন করে দিলে নিয়ন্ত্রিত আমিটাকে। কিছু কিছু প্রহর এমন হয় নিঃশব্দে নিঃশ্বাস ফেলে পার করতে হয়। তুলির মনে হাজারো কথা জমলেও গলা দিয়ে বেরিয়ে এলো না। লজ্জায় আটকে থাকলো হৃদয়ের গহ্বরে। আদ্রর কপালে মুখ এগিয়ে নরম উষ্ণ চেপে ধরলো। কোমরের বাঁধন গভীর হলো তুলির। বেসামাল স্পর্শে শিউরে উঠল দেহের সর্বাঙ্গ। আদ্রর চোখের কান্নির ছুঁয়ে জল স্পর্শ করলো তুলির ঘাড়ে।
তুলি চমকালো, কিছু বলার আগেই ঠোঁটে স্পর্শ পেল আদ্রর রুক্ষ অদর্য গোলের। স্পর্শ গভীর হলো সবাইয়ের সাপেক্ষে, তীব্র ভয়ঙ্কর রূপ ধারণ করলো অনুভূতিরা। নতুন সূচনার সাক্ষী হলো আকাশের তারার মেলা। প্রভাতী কিরণের উষ্ণ আলিঙ্গনে তন্দ্রা কেটে গেল তুলির, সম্পূর্ণ রূপে উবে গেল ঘুম। কপাল কুঁচকে চোখ মেলে তাকালো রোমের ডান দিকের বারান্দায়। বুঝতে পারল রোমটা আদ্রর। হাজারো গোলাপ জারবেরার ঘ্রাণে উৎফুল্ল হয়ে উঠল মন। কিন্তু তুলি যতটুকু মনে আছে, রাতের নিকোষ আদার কেটে তাদের ছাদের একপাশে অবস্থিত ছোট্ট চিলেকোঠায়। তাহলে এখানে আসলো কিভাবে? তুলি নিজের অবস্থান খেয়াল হতেই শিওরে উঠল। এই অবস্থাতেই বুঝি নিয়ে আসলো আদ্র? ইস, বড়ই বিভ্রান্ত লজ্জাজনক বিষয়। বেশ ভালোই হয়েছে ঘুমের অতলে ডুবে গিয়েছিল সে, নয়তো সজ্ঞানে থাকলে জ্ঞান হারিয়ে বসত। ঘাড় কাত করে পাশ ফিরে তাকালো তুলি। খালি গায়ে ওপর হয়ে আরামে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আদ্র, যেন কত কাল ধরে শান্তির ঘুম হয় না তার। আদ্র পর্ষা পিঠের দিকে তাকিয়ে তুলির বুকটা ধুপ করে উঠল। হাত বাড়িয়ে ছুঁতে চেয়েও ছুঁয়ে দেখল না, গুটিয়ে নিল হাত। গাল দুটো লাল আড়ায় ছেয়ে গেছে ইতিমধ্যে। রাতের আধার যেমন তেমন, কিন্তু এই মুহূর্তে আদ্রর সামনে এমত অবস্থায় থাকা তুলির জন্য কষ্টসাধ্য। উঠতে গিয়ে অনুভব করলো সারা শরীর ব্যথায় ম্যাজ করছে। টুকটুকে লাল রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো দ্রুত। প্রায় আধা ঘন্টার সময় ব্যয় করে গোসল সেরে বেরিয়ে এলো। তখনও ঘুমোচ্ছে আদ্র। তুলির চুল মুছে চুপটি করে এসে বসে পড়লো বিছানার এক কোণায়। বাহিরে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে মন, কিন্তু লজ্জায় সংকোচে তুলির ঘাপটি মেরেই বসে রইল। আদ্র একটু নড়ে চড়ে উঠল। ঘুম হালকা হয়ে এলো তার। তুলিকে চুপচাপ বসে থাকতে দেখে ভ্রু জোড়া কিঞ্চিত কুচকালো। পরক্ষণে গভীর অনুভূতিতে ক্ষীণ হাসি ফুটে উঠল লাল টুকটুকে বেসে থাকা তুলির স্নিগ্ধ চেহারা দেখে। পাশে কিছু নড়বার আওয়াজে তুলির ধ্যান ভঙ্গ হলো। দৃষ্টি তাক করলো আদ্রর দিকে। আচ্ছ অবস্থায় আদ্র পলকহীন তার দিকেই তাকিয়ে আছে। চোখের দৃষ্টি কেমন নেশাগ্রস্ত। তুলি শুকনো ঢোক গিলল। রাতের কথা মনে পড়তেই বক্ষস্থলে সমুদ্রের ঢেউ উতাল পাতাল শুরু হলো। পরনের শাড়িটা দুহাতে খামছে ধরলো। চোখে চোখ রাখা যে দায় হয়ে পড়েছে। তুলির মনের অবস্থা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসলো আদ্র। বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যেতে নিয়েও কদম পিছিয়ে আনলো। আদ্র আয়নার দিকে নজর নিবদ্ধ করতেই তুলির অন্তরাত্মা কেঁপে উঠল। গাল দুটো গরম হয়ে এলো নিমেষে। ধরা পড়ার ভয়ে ঝটপট দৃষ্টি সরিয়ে বাহিরে নিক্ষেপ করলো। আর চোখে সবটাই পর্যবেক্ষণ করলো আদ্র। দুষ্টুমির স্বরে তুলিকে শুনিয়েই বলে উঠল, নখগুলো কেটে দিয়েও বিশেষ লাভ হয়নি। কথাটা হুড় হুড় করে তুলির কর্ণকুহরে প্রবেশ করে হৃদয়ে গিয়ে কম্পন সৃষ্টি করলো। তুলির মনে হলো কেউ তার কানে জ্বলন্ত কয়লা ঢেলে দিয়েছে। এত অসভ্য কেউ হয় কি করে? এতটা নির্লজ্জ হতে পারে একটা মানুষ? তুলি শুনেছিল পুরুষ মানুষের নাকি লজ্জা নেই, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আদ্রকে দিয়ে। প্রথম দেখায় গম্ভীর আদ্রর সাথে আদ্রর কোনো মিল পাচ্ছে না তুলি। এই আদ্র চরম অসভ্য। তুলির কলেজাটা এখন থেকেই মোচড় দিয়ে উঠছে। না জানি কখন আবার কেমন অসভ্য কথা বলে বসে আদ্র। ফ্রেশ হয়ে এসে তুলির দিকে না তাকিয়ে রুম থেকে বের হয়ে এলো আদ্র। ড্রয়িং রুমে ঘড়িতে চোখ যেতেই দেখলো 7টা বাজে। পুরো বাড়ি নিস্তব্ধ নীরব। বিয়ের আয়োজনের ক্লান্ত সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। রান্নাঘর থেকে হালকা আওয়াজ আসছে, সেদিকে পা বাড়ালো আদ্র। সায়রা বেগম কাজের মেয়েটাকে সাথে নিয়ে সবার জন্য নাস্তা বানাচ্ছে। দরজার কাছ থেকে আদ্র বলে উঠল, 1 কাপ কফি 1 কাপ চা হবে মা? 100 কাপ হবে, আমার ছেলে ও ছেলের বউয়ের জন্য। হাসি মুখে জবাব দিলেন সায়রা বেগম। আদ্র দরজা ছেড়ে মায়ের কাছে এসে দাঁড়ালো। হেসে বলল, তাহলে 100 কাপই দাও। এতগুলো বছর ছেলেকে নিজের সাথে এত পুরপুরে মনে কথা বলতে দেখে প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। তিনি কাপে চা ঢালতে ঢালতেই বলেন, তুলি উঠেছে আদ্র? হ্যাঁ।
প্লেট এনে নাস্তাও সাজিয়ে দিলেন তিনি। ট্রেতে সব তুলে দিয়ে আদ্রর দিকে বাড়িয়ে দিলেন। আদ্র তুলির জন্য নাস্তা নিতেই এসেছিল। তুলির যা লাজুক স্বভাব, আজকে নাস্তার জন্য নিচে আনলে লজ্জায় চুপসে যেত মেয়েটা। তাছাড়া রাতেও ঠিকঠাক খায়নি। মা মনের কথা বুঝে যাবে কল্পনা করেনি আদ্র। ট্রেটা হাতে নিয়ে বলল, থ্যাঙ্কস মা। ইতি ভালো মেয়ে ছিল না আদ্র, আমি জাস্ট ওকে। আদ্রর পা থেমে গেল, সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়লো। আমি জানি মা, ও আমাদের সবার মনে আঘাত করেছে। ওর আসল রূপটা দেখিয়ে তুমি আমাদের জন্য ভালোই করেছো। সায়রা বেগম আমতা আমতা করে বললেন, তুই কি এখনো অভিমান করে আছিস আমার সাথে? ছিল, এখন নেই। অভিমান করাটা কি সঠিক ছিল না মা? ছোট থেকে আমি তোমার বাধ্য ছিলাম। জীবনের ছোট থেকে ছোট কথাটাও তোমার সাথে শেয়ার করেছি। তাহলে ইতির ক্ষেত্রে কেন তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারলে না? তুলিকে তোমার পছন্দ ছিল আমার জন্য, সেটা আমাকে আগে বললেই পারতে। আমার উপর বিশ্বাস রাখলেই পারতে। তোমার ছেলে এতটাও দুর্বল প্রকৃতির ছিল না যে কেউ ভালোবাসি বলল আর তার প্রতি দুর্বল হয়ে গেল। আমার অভিমান ছিল একটা কারণেই, আমার মা আমার প্রতি, আমার মনের প্রতি বিশ্বাস রাখতে পারিনি। কথাগুলো বলতে গিয়ে গলা ধরে এলো আদ্রর। মাকে ভীষণ ভালোবাসেছে। সায়রা বেগম আঁচলে মুখ ঢেকে চোখের জল মুছতে লাগলেন। মায়ের চোখের পানি দেখে বুকে তীব্র ব্যথা অনুভব করলো। হাতের ট্রেটা রেখে মাকে জড়িয়ে ধরলো আলতো করে। ছেলের বুকে মাথা রেখে কাঁদতে লাগলেন সায়রা বেগম। আদ্র স্মিত হেসে বলল, বুঝলে মা, তোমরা নারী জাতি খুবই দুর্বল প্রকৃতির। কারণে অকারণে সমুদ্র বানিয়ে ফেলো চোখ দুটোকে। তোমার ছেলের বউটাও ঠিক তোমার মতো হয়েছে, অল্পতেই কান্নাকাটি। মা, তুমি ইচ্ছে করে তোমার মতো ছিচকাদনে তুলিকে আমার জন্য মিলিয়ে আনোনি তো? আমি কিভাবে সামলাবো এত ছিচকাদনে? আদ্রর কথা শুনে সায়রা বেগম হেসে উঠল। একটু উঁচু হয়ে গাঁটটা মারলো আদ্রর মাথায়। আদ্র যেতে যেতেই বলে উঠল, কাঁদবেন না মিসেস সায়রা বেগম। আপনার অশ্রুযুগল আখির জল মুছে দেওয়ার জন্য আপনার সাহেবকে পাঠিয়ে দিব। হো হো করে হেসে উঠল কাজের মেয়েটা। সায়রা বেগমও মুখ লুকিয়ে হাসলেন ছেলের কাণ্ডে। আদ্রর মোবাইলটা হাতে নিয়ে লক খোলার চেষ্টা করছে তুলি। বোরিং লাগছে একা একা। পাসওয়ার্ড কি হতে পারে ভাবতে লাগলো। দরজা খোলার শব্দ পাওয়া মাত্রই ধরাস করে কেঁপে উঠল হৃৎপিণ্ড। চোখ বড় বড় করে হাতে থাকা মোবাইলটা পাশে ছুঁড়ে ফেলে দিল। যদি আদ্র বিনা অনুমতিতে মোবাইল ধরার জন্য রেগে যায়? ভয়ে বুক দোক দোক করতে লাগলো অন্তরটা। আদ্র কোনো প্রকার রিয়েক্ট না দেখে নিজেকে বুঝ দিল আদ্র দেখেনি। টি টেবিলটা টেনে তুলির পাশে রাখলো আদ্র। খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে প্রখর দৃষ্টিতে চেয়ে বলল, খারাপ লাগছে? থতমত খেয়ে গেল তুলি। খারাপ বলতে কেমন খারাপ বোঝালো আদ্র। কি উত্তর দেবে প্রশ্নই তো বুঝলো না। আদ্রর চুলে ছোট ছোট পানির বিন্দু। বর্ষা মুখটা আজ আরো বর্ষা লাগছে। কিছুটা চুপি চুপি কৌশলে নিজের হাতটা আদ্রর কানের কাছে নিল। মনক্ষুণ্ণ হলো তার। কেন আদ্রর মতো বর্ষা হতে পারলো না? আর তার থেকেও তিনি শেড বর্ষা আদ্র। সৌন্দর্যের মাপামাপি শেষ হলে বলো তোমার শরীর কেমন লাগছে? বিস্ফোরিত নয়নে আদ্রর দিকে তাকালো। আদ্র তো অন্যদিকে তাকিয়েছিল। কিভাবে বুঝলো সৌন্দর্য পরখ করছিল তুলি? আর শরীরের অবস্থা মানে? তুলি কাপা কাপা কণ্ঠে প্রতিউত্তর করলো, ভালো। মন ভালো আছে? হুম। রুমটা ভালো লাগছে? হুম। আমাকে ভালো লাগছে? হুম। শরীরে ব্যথা করছে? হুম। বলতে গিয়েও দু হাতে মুখ চেপে ধরলো তুলি। বুঝতে পারলো আদ্র কৌশলে কথা বাহির করার জন্য এমনটা করছে। ছি, তুলি নিজেকে বোকা বলে হাজারো গালাগাল দিতে লাগলো। মুচকি হাসলো আদ্র। খাবার খাইয়ে দিয়ে ড্রয়ার থেকে একটা ওষুধ বের করে তুলির হাতে ধরিয়ে দিল। প্রশ্নসূচক ভঙ্গিতে চাইতে বলল, পেইন কিলার? তুলির এই মুহূর্তে কোথাও মুখ লুকাতে ইচ্ছে করছে। কেন? বিয়ে বসলো সে, কষ্ট হচ্ছে, কপাল চাপড়াতে ইচ্ছে করছে। বিয়ে না বসলেই তো এত লজ্জা পেতে হতো না। কে জানতো বিয়ের পর আদ্র এত বেহায়া হবে? কেমন করে লজ্জা দিয়ে চলছে। খেয়ে এক পলকও তাকালো না আদ্র দিকে। উঠে ব্যালকনিতে চলে গেল। বিড়বিড় করে বলে উঠল, সাংঘাতিক লোক। পেছন থেকে ঝাপটে ধরলো আদ্র।
শাড়ির নিচ দিয়ে পেটে হাত রেখে ঘাড়ে উষ্ণ ছোঁয়া এঁকে দিতে লাগলো। চোখ বুজে নিল তুলি। হুট করে নিঃশ্বাস ফেলা কষ্টকর হয়ে উঠেছে। কর্ণে ভেসে এলো আদ্রর পিছলে স্বর। তুমি লজ্জাবতী সর্বনাশিনী, তুমি হাজারো তারার ঝলমলে রূপ, তুমি আমার এমনই অসুখ যে আমার হৃদয় চিরকাল বাসা বাঁধুক। তুলির চোখের কার্নিশে জল জমে গেল। আদ্রর মুখে বাক্যগুলো হৃদয় পটে গেঁথে বসলো। পকেট থেকে মোবাইলটা এগিয়ে দিল আদ্র তুলির সামনে। পেটে এক হাতের বাঁধন শক্ত করে বলে উঠল, টাইপ তুলা। অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করলো তুলি ঘাড় ঘুরিয়ে। হাত নিয়ে টাইপ করতে সত্যি লক খুলে গেল। হোম স্ক্রিনে ভাসছে এক শুভ্রতায় মরানো মেয়ের ছবি, যে বসে বসে শিউলি কুড়াচ্ছে। ইস, আদ্র তখন মোবাইলটা হাতে রেখে ফেলেছিল। একটু লজ্জা অনুভূত হলো তুলির। মোবাইলটা বাড়িয়ে দিতেই কল এলো। সামান্য বিরক্তি প্রকাশ করে তুলিকে নিজের সাথে জড়িয়ে রেখে রিসিভ করলো আদ্র। ওপাশ থেকে কি বলল কিছুই শুনতে পেল না তুলি, তবে আদ্রর বলা কথাটা স্পষ্ট কানে এলো।